কমিউনিস্ট পার্টির ইশতেহার দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বাই কার্ল মার্কস অ্যান্ড ফ্রিডরিখ এঙ্গেলস। দুনিয়ার মজদুর এক হও। কমিউনিস্ট পার্টির ইশতেহার। ইউরোপকে আতঙ্কগ্রস্ত করেছে একটা ভূত, কমিউনিজমের ভূত। এই ভূত ছাড়াবার জন্য এক পবিত্র জোটের মধ্যে এসে ঢুকেছে সাবেকি ইউরোপের এক শক্তি, পোপ এবং জার, মেটরনিখ ও গিজো, ফরাসি রেডিকালেরা আর জার্মান পুলিশ গোয়েন্দারা। এমন কোনো বিরোধী পার্টি আছে, ক্ষমতায় আসীন প্রতিপক্ষ, যাকে কমিউনিস্ট ভাবাপন্ন বলে নিন্দা করেনি? এমন বিরোধী পার্টি বা কোথায়, যে নিজেও আরও অগ্রসর বিরোধী দলগুলির তথা প্রক্রিয়াশীল বিপক্ষদের বিরুদ্ধে ছুড়ে দেয়নি কমিউনিজমের অপবাদসূচক গালি? এই ঘটনা থেকে দুটি জিনিস বেরিয়ে আসে। এক, ইউরোপের সকল শক্তির মধ্যেই কমিউনিজমকে একটা শক্তি হিসেবে স্বীকার করেছে। দুই, সময় এসে গেছে যখন প্রকাশ্যে সারা জগতের সামনে কমিউনিস্টদের ঘোষণা করা উচিত তাদের মতামত কী, লক্ষ্য কী, তাদের ঝোঁক কোন দিকে, এবং কমিউনিজমের ভূতের এই ছেলে ভোলানো গল্পের জবাব দেওয়া উচিত পার্টির একটা ইশতেহার দিয়েই। এই উদ্দেশ্য নিয়ে নানা জাতির কমিউনিস্টরা লন্ডনে সমবেত হয়ে নিম্নলিখিত ইশতেহারটি প্রস্তুত করেছে। ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, ফ্লেমিশ এবং ড্যানিশ ভাষায় এটি প্রকাশিত হবে। বুর্জোয়া ও প্রলেতারিয়েত। আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাসই শ্রেণী সংগ্রামের ইতিহাস। স্বাধীন মানুষ ও দাস, প্যাট্রিশিয়ান এবং প্লিবিয়ান, জমিদার ও ভূমিদাস, গিল্ড কর্তা আর কারিগর, এক কথায় অত্যাচারী এবং অত্যাচারিতরা সর্বদাই পরস্পরের প্রতিপক্ষ হয়ে থেকেছে, অবিরাম লড়াই চালিয়েছে, কখনো আড়ালে কখনো বা প্রকাশ্যে। প্রতিবার এ লড়াই শেষ হয়েছে গোটা সমাজের বৈপ্লবিক পুনর্গঠনে অথবা সমস্ত দ্বন্দ্বরত শ্রেণীর ধ্বংসের মাধ্যমে। ভূতপূর্ব ঐতিহাসিক যুগগুলিতে প্রায় সর্বত্র আমরা দেখি সমাজে বিভিন্ন বর্গের একটা জটিল বিন্যাস, সামাজিক পদমর্যাদার নানাবিধ ধাপ। প্রাচীন রোমে ছিল প্যাট্রিশিয়ান, যোদ্ধা, প্লেবিয়ান, কৃতদাসেরা। মধ্যযুগে ছিল সামন্ত প্রভু, আনুসামন্ত, গিল্ডকর্তা, কারিগর, শিক্ষানবিশ কারিগর এবং ভূমিদাস। তাছাড়া এইসব শ্রেণীর প্রায় প্রত্যেকটির মধ্যে আবার অভ্যন্তরীণ স্তরভেদ। সামন্ত সমাজের ধ্বংসাবশেষ থেকে আধুনিক যে বুর্জোয়া সমাজ জন্ম নিয়েছে তা শ্রেণীবিরোধ দূর করেনি। এ সমাজ শুধু প্রতিষ্ঠা করেছে নতুন শ্রেণী, অত্যাচারের নতুন অবস্থা, সংগ্রামের পুরনো ধরনের বদলে নতুন ধরন। আমাদের যুগ অর্থাৎ বুর্জোয়া যুগের কিন্তু এই একই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। শ্রেণী বিরোধ এদের সরল হয়ে এসেছে। গোটা সমাজ ক্রমেই দুটি বিশাল শত্রু শিবিরে ভাগ হয়ে পড়েছে। ভাগ হচ্ছে পরস্পরের সম্মুখীন দুই বিরাট শ্রেণীতে, বুর্জোয়া এবং প্রলেতারিয়েত। মধ্যযুগের ভূমিদাসের ভিতর থেকে প্রথম দিকের শহরগুলির স্বাধীন নাগরিকদের উদ্ভব হয়। এই নাগরিকদের মধ্য থেকে আবার বুর্জোয়া শ্রেণীর প্রথম উপাদানগুলি বিকশিত হলো। আমেরিকা আবিষ্কার ও আফ্রিকা প্রদক্ষিণের ফলে উঠতি বুর্জোয়াদের সামনে নতুন দিগন্ত খুলে গেল। পূর্ব ভারত ও চীনের বাজার, আমেরিকায় উপনিবেশ স্থাপন, উপনিবেশগুলির সঙ্গে বাণিজ্য, বিনিময় ব্যবস্থা তথা সাধারণভাবে পণ্যের প্রসার, বাণিজ্য, নৌযাত্রা ও শিল্পে দান করে অজ্ঞাতপূর্ব একটা উদ্যোগ এবং তার দ্বারা টলায়মান সামন্ত সমাজের অভ্যন্তরস্থ বৈপ্লবিক উপাদানগুলির জন্য এতে এনে দেয় দ্রুত একটা বিকাশ। বুর্জোয়া বলতে আধুনিক পুঁজিপতি শ্রেণীকে বোঝায়, যারা সামাজিক উৎপাদনের উপায়গুলির মালিক এবং মজুরি শ্রমের নিয়োগকর্তা। প্রলেতারিয়েত হল আজকালকার মজুরি শ্রমিকেরা, উৎপাদনের উপায় নিজেদের হাতে না থাকার দরুন যারা বেঁচে থাকার জন্য স্বীয় শ্রমশক্তি বেচতে বাধ্য হয়।
সামন্ত শিল্প ব্যবস্থায় শিল্প উৎপাদনের একচেটিয়া কর্তৃত্ব ছিল গণ্ডিবদ্ধ গিল্ডগুলির হাতে। নতুন বাজারের চাহিদার পক্ষে এখন তার পর্যাপ্ত নয়। তার জায়গায় এলো হস্তশিল্প কারখানা। কারখানাজীবী মধ্যশ্রেণী ঠেলে সরিয়ে দিল গিল্ড কর্তাদের। বিভিন্ন সংশ্লিষ্ট গিল্ডদের মধ্যকার শ্রমবিভাগ মিলিয়ে গেল একই কর্মশালার ভিতরকার শ্রম বিভাগের সামনে। এইদিকে বাজার বাড়তেই থাকে, চাহিদা বাড়তে থাকে। হস্তশিল্প কারখানাতেও আর কুলালো না। অতপর বাষ্প যন্ত্রশিল্প বিপ্লব ঘটিয়ে দিল শিল্প উৎপাদনে। হস্তশিল্প কারখানার জায়গা নিল শিল্পজীবী লাখপতি। এক একটা গোটা শিল্পবাহিনীর হর্তাকর্তা আধুনিক বুর্জোয়া। আধুনিক শিল্প প্রতিষ্ঠা করেছে বিশ্ববাজার, যার পথ পরিষ্কার করেছিল আমেরিকা আবিষ্কার। এ বাজারের ফলে বাণিজ্য, নৌযাত্রা ও স্থলপথে যোগাযোগের প্রভূত বিকাশ ঘটেছে। সে বিকাশ আবার প্রভাবিত করেছে শিল্প প্রসারকে, এবং সে অনুপাতে শিল্প, বাণিজ্য, নৌযাত্রা ও রেলপথের প্রসার। সেই অনুপাতেই বিকশিত হয়েছে বুর্জোয়া, বাড়িয়ে তুলেছে তার পুঁজি। মধ্যযুগ থেকে আগত সমস্ত শ্রেণীকেই পেছনে ঠেলে দিয়েছে। তাহলে আমরা দেখছি আধুনিক বুর্জোয়া শ্রেণী নিজে একটা দীর্ঘ বিকাশধারার ফল, উৎপাদন ও বিনিময় পদ্ধতির এক প্রস্থ বিপ্লবের পরিণতি। বুর্জোয়া শ্রেণীর বিকাশের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপের সঙ্গে সমানে চলেছিল সে শ্রেণীর রাজনৈতিক অগ্রগতি। এই যে বুর্জোয়ারা ছিল সামন্ত প্রভুদের আমলে একটা নিপীড়িত শ্রেণী, মধ্যযুগের কমিউনে, যারা দেখা দেয় একটা সশস্ত্র স্বশাসিত সংঘরূপে, কোথাও বা স্বাধীন প্রজাতান্ত্রিক নগররাষ্ট্র যেমন ইতালীয় জার্মানিতে, আবার কোথাও বা রাজতন্ত্রের করদাতা তৃতীয় মণ্ডলী রূপে যেমন ফ্রান্সে। তারপর হস্তশিল্প পদ্ধতির প্রকৃত পর্বে, যারা আধা সামন্ততান্ত্রিক বা নিরঙ্কুশ রাজতন্ত্রের সেবা করে অভিজাত বর্গের বিরুদ্ধে সমভার শক্তি হিসেবে, এবং বস্তুতপক্ষে সাধারণভাবে বৃহৎ রাজতন্ত্রগুলির স্তম্ভ হিসেবে। সেই বুর্জোয়া শ্রেণী অবশেষে আধুনিক শিল্প ও বিশ্ববাজার প্রতিষ্ঠার পর আজকাল প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রের মধ্যে নিজেদের জন্য পরিপূর্ণ রাজনৈতিক কর্তৃত্ব অর্জন করে নিয়েছে। আধুনিক রাষ্ট্রের শাসক শ্রেণী হল সমগ্র বুর্জোয়া শ্রেণীর সাধারণ কাজকর্ম ব্যবস্থাপনার একটা কমিটি মাত্র। ঐতিহাসিকভাবে বুর্জোয়া শ্রেণী খুবই বিপ্লবী ভূমিকা পালন করেছে। বুর্জোয়া শ্রেণী যেখানেই প্রাধান্য পেয়েছে, সেখানেই সামন্ত সমাজতান্ত্রিক, পিতৃতান্ত্রিক ও প্রভৃতির শোভন সম্পর্ক শেষ করে দিয়েছে। যেসব বিচিত্র সামন্ত বাঁধনে মানুষ বাঁধা ছিল, তার স্বভাবসিদ্ধ ঊর্ধ্বতনদের কাছে, তা এরা ছিঁড়ে ফেলেছে নির্মমভাবে। মানুষের সঙ্গে মানুষের নগ্ন স্বার্থের বন্ধন, নির্বিকার নগদ দেনা পাওনার সম্পর্ক ছাড়া আর কিছুই এরা অবশিষ্ট রাখেনি। আত্মসর্বস্ব হিসাব নিকাশের ঠান্ডা জলে এরা ডুবিয়ে দিয়েছে ধর্ম উন্মাদনার স্বর্গীয় ভাবোচ্ছ্বাস, শৌর্যবৃত্তির উৎসাহ ও কূপমণ্ডুকতার ভাবালুতা। লোকের ব্যক্তিমূল্যকে এরা পরিণত করেছে বিনিময় মূল্যে। অগণিত অনস্বীকার্য সনদবদ্ধ স্বাধীনতার স্থলে এরা খাড়া করেছে ওই একটিমাত্র নির্বিচার স্বাধীনতা, অবাধ বাণিজ্য। এক কথায় ধর্মীয় রাজনৈতিক মোহগ্রস্ততার মধ্যে যে শোষণ এতদিন ঢাকা ছিল, তার বদলে এরা এনেছে নগ্ন নির্লজ্জ সাক্ষাৎ পাশবিক শোষণ। মানুষের যেই সব বৃত্তিকে লোকে এতদিন সম্মান করে এসেছে, সশ্রদ্ধ বিস্ময়ের চোখে দেখেছে, বুর্জোয়া শ্রেণী তাদের মহাত্ম ঘুচিয়ে দিয়েছে। চিকিৎসাবিদ, আইন বিশারদ, পুরোহিত, কবি, বিজ্ঞানী সকলকেই এরা পরিণত করেছে মজুরিভোগী শ্রমজীবী রূপে। ফ্রান্সে নবোদ্ভূত শহরগুলি সামন্ত মনিব প্রভুদের কাছ থেকে স্থানীয় শাসন ও রাজনৈতিক অধিকার আদায় করে তৃতীয় মণ্ডলী রূপে প্রতিষ্ঠিত হওয়ার আগেই কমিউন নাম গ্রহণ করে।
সাধারণভাবে বলা চলে যে বুর্জোয়া শ্রেণীর অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এখানে ইংল্যান্ডকে আদর্শ দেশ হিসেবে ধরা হয়েছে। রাজনৈতিক বিকাশের বেলা ফ্রান্সকে। ইতালীয় ফ্রান্সের শহরবাসীরা তাদের সামন্ত প্রভুদের হাত থেকে আত্মশাসনের প্রাথমিক অধিকার কিনে অথবা কেড়ে নেবার পর নিজেদের নগর সমাজে এই নাম দিয়েছিল। বুর্জোয়া শ্রেণী পরিবার প্রথা থেকে তার ভাবালো আবরণকে ছিঁড়ে ফেলেছে, পারিবারিক সম্বন্ধকে নামিয়ে এনেছে একটা নিছক আর্থিক সম্পর্কে। মধ্যযুগের শক্তির যে পাশবিক প্রকাশকে প্রতিক্রিয়াপন্থীরা এতটা মাথায় তোলে, তারই যোগ্য পরিপূরক হিসেবে চূড়ান্ত আসল নিষ্ক্রিয়তা কী? চূড়ান্ত আসল নিষ্ক্রিয়তা কী করে সম্ভব হয়েছিল তা বুর্জোয়া শ্রেণী ফাঁস করে দেয়। এরাই প্রথম দেখিয়েছে মানুষের উদ্যমে কি হতে পারে। এদের আশ্চর্য কীর্তি মিশরের পিরামিড, রোমের পয়ঃপ্রণালী এবং গথিক গির্জাকে বহুদূর ছাড়িয়ে গেছে। এদের পরিচালিত অভিযানে অতীতের সকল জাতির দলবদ্ধ দেশান্তরযাত্রা ও ধর্মযুদ্ধকে ম্লান করে দিয়েছে। উৎপাদনের উপকরণে অবিরাম বৈপ্লবিক পরিবর্তন না ঘটিয়ে এবং তাতে করে উৎপাদন সম্পর্ক ও সেই সঙ্গে সমগ্র সমাজ সম্পর্কের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন না ঘটিয়ে বুর্জোয়া শ্রেণী বাঁচতে পারে না। অপরপক্ষে অতীতের শ্রমজীবী সকল শ্রেণীর বেঁচে থাকার প্রথম শর্তই ছিল সাবেকি উৎপাদন পদ্ধতির অপরিবর্তিত রূপটা বজায় রাখা। আগেকার সকল যুগ থেকে বুর্জোয়া যুগের বৈশিষ্ট্যই হল উৎপাদনে অবিরাম বৈপ্লবিক পরিবর্তন। সমস্ত সামাজিক অবস্থার অনবরত নড়চড়, চিরস্থায়ী অনিশ্চয়তা এবং আলোড়ন, অনর্জমাট সব সম্পর্ক ও তার আনুষাঙ্গিক সমস্ত সনাতন শ্রদ্ধা ভরাক্রান্ত কুসংস্কার ও মতামতকে ঝেঁটিয়ে বিদায় করা হয়। নবগঠিত সম্পর্ক ইত্যাদি দৃঢ় সম্বন্ধ হয়ে উঠবার আগেই সেকেলে হয়ে আসে। যা কিছু সারবান তাই যেন বাতাসে মিলিয়ে যায়, যা পবিত্র তা হয় কলুষিত। শেষ পর্যন্ত মানুষ বাধ্য হয় তার জীবনের আসল অবস্থা এবং অপরের সঙ্গে তার সম্পর্কটাকে খোলা চোখে দেখতে। নিজেদের প্রস্তুত মালের জন্য অবিরত প্রসারমান এক বাজারের তাগিদ বুর্জোয়া শ্রেণীকে সারা পৃথিবীময় দৌড় করিয়ে বেড়ায়। সর্বত্র তাদের ঢুকতে হয়, সর্বত্র গেড়ে বসতে হয়, যোগসূত্র স্থাপন করতে হয় সর্বত্র। বুর্জোয়া শ্রেণী বিশ্ব বাজারকে কাজে লাগাতে গিয়ে প্রতিটি দেশেই উৎপাদন ও ভোগ্য ব্যবস্থাতে একটা বিশ্বজনীন চরিত্র দান করেছে। প্রতিক্রিয়াশীলদের ক্ষুব্ধ করে তারা শিল্পের পায়ের তলা থেকে কেড়ে নিয়েছে সেই জাতিগত ভূমিটা যার উপর শিল্প আগে দাঁড়িয়েছিল। সমস্ত সাবেকি জাতীয় শিল্প হয় ধ্বংস হয়েছে, নয় প্রত্যহ ধ্বংস হচ্ছে। তাদের স্থানচ্যুত করেছে এমন নতুন নতুন শিল্প যার প্রচলন সকল সভ্য জাতির পক্ষেই জীবন মরণের প্রশ্নের সামিল। এমন সব শিল্প যা শুধু দেশজ কাঁচামাল দিয়ে নয়, সুদূরতম অঞ্চল থেকে আনা কাঁচামাল নিয়ে কাজ করছে। এমন সব শিল্প যার উৎপাদন শুধু স্বদেশেই নয়, দুনিয়ার সর্বাঞ্চলেই ব্যবহৃত হচ্ছে। দেশজ উৎপাদনে যা মৃত, তেমন সব পুরনো চাহিদার বদলে দেখছি নতুন চাহিদা, যা মেটাতে দরকার সুদূর দেশ ও বিদেশের ও নানা আবহাওয়ার অবস্থাতে উৎপন্ন সামগ্রী। আগেকার স্থানীয় জাতীয় বিচ্ছিন্নতা এবং স্বয়ং সম্পূর্ণতার বদলে পাচ্ছি সর্বক্ষেত্রে আদান প্রদান, জাতিসমূহের বিশ্বজোড়া পরস্পর নির্ভরতা। বৈষয়িক উৎপাদনে যেমন, তেমনি বুদ্ধিবৃত্তিগত ক্ষেত্রেও এক একটা জাতির বুদ্ধিবৃত্তিগত সৃষ্টি হয়ে পড়ে সকলের সম্পত্তি। জাতিগত এক দেশদর্শিতা ও সংকীর্ণ চিত্ততা ক্রমেই অসম্ভব হয়ে পড়ে। অসংখ্য জাতীয় বা স্থানীয় সাহিত্য থেকে উদ্ভূত হয় একটা বিশ্ব সাহিত্য। সকল উৎপাদন যন্ত্রের দ্রুত উন্নতি ঘটিয়ে যোগাযোগের অতি সুবিধাজনক উপায় মারফত বুর্জোয়ারা সকল, এমনকি অসভ্যতম জাতিদেরও টেনে এনেছে সভ্যতার আওতায়।
যে ভারী কামান দেগে সে সমস্ত চীনা প্রাচীর চূর্ণ করে। বর্বর জাতিদের অতি একরক্ষা বিজাতি বিদ্বেষকে বাধ্য করে আত্মসমর্পণে, তা হলো তার পণ্যের সস্তা দর। অন্যথায় বিলুপ্তির ভয় দেখিয়ে সকল জাতিকে বুর্জোয়া উৎপাদন প্রণালী গ্রহণে তারা বাধ্য করে সেই বস্তু চালু করতে যাকে তারা বলে সভ্যতা, অর্থাৎ বাধ্য করে তাদের বুর্জোয়া বানাতে। এক কথায় বুর্জোয়া শ্রেণী তার নিজের ছাঁচে জগৎ গড়ে তোলে। গ্রামাঞ্চলকে বুর্জোয়া শ্রেণী শহরে পদানত করেছে, সৃষ্টি করেছে বিরাট শহর। গ্রামের তুলনায় শহরের জনসংখ্যা বাড়িয়েছে প্রচুর, এবং এইভাবে জনগণের এক বিশাল অংশকে বাঁচিয়েছে গ্রাম জীবনের মূঢ়তা থেকে। গ্রামাঞ্চলকে এরা যেমন শহরের মুখাপেক্ষী করে তুলেছে, ঠিক তেমনি বর্বর বা অর্ধবর্বর দেশগুলিকে, সভ্য দেশের কৃষিপ্রধান জাতিগুলিকে বুর্জোয়া প্রধান জাতির প্রাচ্যকে প্রতীচ্যের ওপরে নির্ভর করে তুলেছে। জনসমষ্টির উৎপাদনের উপকরণের এবং সম্পত্তির বিক্ষিপ্ত অবস্থাটা বুর্জোয়া শ্রেণী ক্রমশই ঘুচিয়ে দিতে থাকে। জনসমষ্টিকে এরা পুঞ্জীভূত করেছে, উৎপাদনের উপকরণগুলি করেছে কেন্দ্রীভূত, সম্পত্তিকে জড়ো করেছে অল্প লোকের হাতে। এরই অসম্ভাবী ফল হল রাজনৈতিক কেন্দ্রীভবন। বিভিন্ন ধরনের স্বার্থ, আইনকানুন, শাসন ব্যবস্থা অথবা কর সম্বলিত স্বতন্ত্র কিংবা শিথিলভাবে সংযুক্ত প্রদেশগুলিকে ঠেসে মেলানো হয় একটা জাতিতে, যাদের একই শাসনযন্ত্র, একই আইন সংহিতা, একই জাতীয় শ্রেণী স্বার্থ, একই সীমান্ত এবং একই শুল্ক ব্যবস্থা। তার আধিপত্যের 1 শতাব্দী পূর্ণ হতে না হতে বুর্জোয়া শ্রেণী যে উৎপাদন শক্তি সৃষ্টি করেছে, তার সকল পূর্ববর্তী প্রজন্মের উৎপাদন শক্তির চেয়েও আকারে ও পরিধিতে অনেক বেশি বড়। প্রকৃতির শক্তিকে মানুষের কর্তৃত্বাধীন করা, যন্ত্রের ব্যবহার, শিল্প ও কৃষিতে রসায়নের প্রয়োগ, বাষ্পশক্তির সাহায্যে জলযাত্রা, রেলপথ, ইলেকট্রিক, টেলিগ্রাফ, চাষাবাসের জন্য গোটা একটা মহাদেশ সাফ করে ফেলা, জলযাত্রার জন্য নদী খাল কাটা, ভেলকি বাজির মতো যেন মাটি ফুঁড়ে পুরো একটা জনসমষ্টির আবির্ভাব। সামাজিক শ্রমের কোলে যে এতখানি উৎপাদন শক্তি সুপ্ত ছিল, আগেকার কোনো শতক কি তার পূর্বাভাসটুকু ধরতে পেরেছিল? আমরা তাহলে দেখলাম উৎপাদন ও বিনিময়ের যেসব উপায়কে ভিত্তি করে বুর্জোয়া শ্রেণী নিজেদের গড়ে তুলেছিল, সেইগুলির উৎপত্তি সামন্ত সমাজের মধ্যে। উৎপাদন ও বিনিময়ের এইসব উপায়ের বিকাশের একটা বিশাল পর্যায়ে এলো যখন সামন্ত সমাজের উৎপাদন ও বিনিময়ের শর্ত কৃষি ও হস্তশিল্প কারখানার সামন্ততান্ত্রিক সংগঠন। এক কথায় মালিকানার সামন্ত সম্পর্কগুলি আর কিছুতেই বিকশিত উৎপাদন শক্তির সঙ্গে খাপ খেল না। উৎপাদনের বিকাশের পরিবর্তে এগুলি উৎপাদনে বাধা হলো। এগুলি তখন শৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে। সে শৃঙ্খল ভাঙতে হতো এবং তা ভেঙে ফেলা হলো। তাদের জায়গায় এগিয়ে এলো অবাধ প্রতিযোগিতা। সেই সঙ্গে তারাই উপযোগী সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা এবং বুর্জোয়া শ্রেণীর অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্ব। আমাদের চোখের সামনে আজ অনুরূপ এক ধারা চলেছে। নিজেদের উৎপাদন সম্পর্ক, বিনিময় সম্পর্ক ও মালিকানা সম্পর্ক সহ আধুনিক বুর্জোয়া সমাজ ভোজবাজির সাহায্যে উৎপাদন এবং বিনিময়ের এমন বিশাল উপকরণ গড়ে তুলেছে, তার অবস্থান যেন সেই জাদুকরের মতো, যে জাদুমন্ত্রে পাতালপুরীর শক্তিসমূহকে জাগিয়ে তুলে আর সেইগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত বহু দশক ধরে শিল্প বাণিজ্যের ইতিহাস হলো শুধু উৎপাদনের আধুনিক হালচালের বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণীর অস্তিত্ব ও আধিপত্যের জন্য যে মালিকানার সম্পর্ক প্রয়োজন তার বিরুদ্ধে আধুনিক উৎপাদন শক্তির বিদ্রোহের ইতিহাস। যে বাণিজ্য সংকট পালা করে ফিরে ফিরে এসে প্রতিবার আরও বেশি করে গোটা বুর্জোয়া সমাজের অস্তিত্বটাকে বিপন্ন করে ফেলে, তার উল্লেখই যথেষ্ট। এইসব সংকটের শুধু যে
উপস্থিত উৎপন্নের অনেকখানি নষ্ট হয়ে যায় তাই নয়, আগেকার সৃষ্ট উৎপাদন শক্তির অনেকটাও এতে পর্যায়ক্রমে ধ্বংস পায়। এইসব সংকটের ফলে এক মহামারী হাজির হয়, আগেকার সমস্ত যুগে যা অসম্ভব বলে গণ্য করা হতো। এই মহামারী অতি উৎপাদনের মহামারী। হঠাৎ সমাজ যেন এক সাময়িক বর্বরতার পর্যায়ে ফিরে যায়, মনে হয় যেন বা এক দুর্ভিক্ষ, এক সর্বব্যাপী ধ্বংসাত্মক যুদ্ধে বন্ধ হয়ে গেল জীবন ধারণের সমস্ত উপকরণ সরবরাহের পথ। শিল্প বাণিজ্য যেন নষ্ট হয়ে গেল। এবং কি কারণে? কারণ সভ্যতার পরাকাষ্ঠা হয়েছে, জীবন ধারণের সামগ্রীর দেখা দিয়েছে অতি প্রাচুর্য, অনেক বেশি হয়ে গেছে শিল্প, অনেক বেশি বাণিজ্য। সমাজের হাতে যত উৎপাদন শক্তি আছে বুর্জোয়া মালিকানার বিকাশের জন্য তা সাহায্য করছে না, এবং যে অবস্থার মধ্যে এই শক্তি শৃঙ্খলিত ছিল তার তুলনায় এ শক্তি হয়ে উঠেছে অনেক বেশি প্রবল। শৃঙ্খলের বাধা কাটিয়ে ওঠা মাত্র সমস্ত বুর্জোয়া সমাজে এই শক্তি এনে ফেলে বিশৃঙ্খলতা, বিপন্ন করে বুর্জোয়া মালিকানার অস্তিত্ব। বুর্জোয়া সমাজ যে সম্পদ উৎপন্ন করে তাকে ধারণ করার পক্ষে বুর্জোয়া সমাজের অবস্থা বড়ই সংকীর্ণ। এই সংকট থেকে বুর্জোয়া শ্রেণী আবার কোন উপায়ে নিস্তার পায়? একদিকে উৎপাদন শক্তির বিপুল অংশ নষ্ট করে ফেলতে বাধ্য হয়ে অপরদিকে নতুন বাজার দখল করে এবং পুরানো বাজারের উপর আরও ব্যাপক শোষণ চালিয়ে, অর্থাৎ বলা যায় যে আরও ব্যাপক ও আরও ধ্বংসাত্মক সংকটের পথে সংকট এড়াবার যা উপায় তাকেই কমিয়ে এনে। যে অস্ত্রে বুর্জোয়া শ্রেণী সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ধূলিসাৎ করেছিল সেই অস্ত্র আজ বুর্জোয়া শ্রেণীর নিজেরই বিরুদ্ধে উদ্যত, যাতে বুর্জোয়া শ্রেণীর মৃত্যুবান রয়েছে। শুধু সেই অস্ত্রটুকুই সে গড়েনি, এমন লোকও সে সৃষ্টি করেছে যারা সে অস্ত্র ধারণ করবে। সৃষ্টি করেছে আধুনিক শ্রমিক শ্রেণী প্রলেতারীয়দের। যে পরিমাণে বুর্জোয়া শ্রেণী অর্থাৎ পুঁজি বেড়ে চলে ঠিক সেই অনুপাতে বিকাশ পায় প্রলেতারিয়েত। আধুনিক শ্রমিক শ্রেণী মেহনতিদের এই শ্রেণীটি বাঁচতে পারে যতক্ষণ কাজ জোটে, আর কাজ জোটে শুধু ততক্ষণ যতক্ষণ তাদের পরিশ্রমে পুঁজি বাড়তে থাকে। এই মেহনতিদের নিজেদের টুকরো টুকরো করে বেচতে হয়। বাণিজ্যের অন্য সামগ্রীর মতোই তারা পণ্যদ্রব্যের সামিল, আর সেই হেতু নিয়তি প্রতিযোগিতার সব কিছু ঝড়ঝাপটা বাজারের সব রকম ওঠানামার অধীন তারা। যন্ত্রের বহুল ব্যবহার এবং শ্রমবিভাগের ফলে প্রলেতারীয়দের কাজ আজ সকল ব্যক্তিগত বৈশিষ্ট্য হারিয়েছে, এবং সেই হেতু মজুরের কাছে কাজের আকর্ষণ লোপ পেয়েছে। মজুর হয়ে ওঠে যন্ত্রের এক উপাঙ্গ। তার কাছ থেকে অতি সাধারণ একান্ত একঘেয়ে অতি সহজে অর্জনীয় যোগ্যতাটুকু পেলেই চলে। সুতরাং একজন মজুরের উৎপাদন ব্যয়টা প্রায় একান্তই তাকে বাঁচিয়ে রাখার ও তার বংশের পক্ষে অপরিহার্য। অন্ন বস্ত্রের স্থানটুকুর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু পণ্যের দাম অতএব শ্রমেরও দাম তার উৎপাদন ব্যয়ের সমান। সুতরাং কাজের বিকর্ষণ যত বাড়ে মজুরি তত কমে। শুধু তাই নয়, যে পরিমাণে যন্ত্রের ব্যবহার ও শ্রমবিভাগ বাড়ে সেই অনুপাতে বাড়ে কাজের বোঝা। হয় খাটুনির ঘণ্টা বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই বেশি কাজ আদায় করে, অথবা যন্ত্রের গতিবেগ বাড়িয়ে দিয়ে ইত্যাদি। আধুনিক যন্ত্রশিল্প গোষ্ঠীপতি ধরনের মালিকের ছোট কর্মশালাকে শিল্পপুঁজির বিরাট ফ্যাক্টরিতে পরিণত করেছে। বিপুল সংখ্যায় মজুরকে ফ্যাক্টরির মধ্যে ভিড় করে ঢুকিয়ে সংগঠিত করা হয় সৈনিকের ধরনে। শিল্প বাহিনীর সাধারণ সৈন্য হিসেবে তারা থাকে অফিসার ও সার্জেন্টের এক নিখুঁত ধাপে ধাপে সাজানো কর্তৃত্বের অধীনে। মজুরেরা কেবলমাত্র বুর্জোয়া শ্রেণীর ও বুর্জোয়া রাষ্ট্রের দাস নয়, দিনে দিনে ক্ষণে ক্ষণে তাদের করা হচ্ছে যন্ত্রের দাস, পরিদর্শকের দাস, সর্বোপরি খাস বুর্জোয়া মালিকটির দাস। যথেচ্ছাচার যত খোলাখুলিভাবে
মুনাফা লাভকে নিজেদের লক্ষ্য আদর্শ হিসেবে ঘোষণা করে, ততই তা হয়ে ওঠে আরও হীন, আরও ঘৃণ্য, আরও তিক্ত। শারীরিক মেহনতের দক্ষতা ও শক্তি যতই কম লাগতে থাকে, অন্যভাবে বলতে গেলে আধুনিক যন্ত্রশিল্প যতই বিকশিত হয়ে ওঠে, ততই পুরুষের পরিশ্রমের স্থান জুড়ে বসতে থাকে নারীর শ্রম। শ্রমিক শ্রেণীর কাছে বয়স কিংবা নারী পুরুষের তফাৎটার এখন আর বিশেষ সামাজিক তাৎপর্য নেই। সকলেই তার খাটবার যন্ত্রমাত্র। বয়স অথবা নারী পুরুষের তফাৎ অনুসারে যন্ত্র ব্যবহারের খরচটুকু কিছু বাড়ে কমে মাত্র। শিল্পের মালিক কর্তৃক মজুরের শোষণ খানিকটা শেষ হওয়া মাত্র, অর্থাৎ তার মজুরির টাকাটা পাওয়া মাত্র তার উপরে ঝাঁপিয়ে পড়ে বুর্জোয়া শ্রেণীর অন্যান্য অংশ, বাড়িওয়ালা, দোকানদার, বন্ধকি কারবারি প্রভৃতি। মধ্যশ্রেণীর নিম্নস্তর, ছোটোখাটো ব্যবসায়ী, দোকানদার, সাধারণত ভূতপূর্ব কারবারি, হস্তশিল্পী এবং চাষিরা, এরা সবাই ধীরে ধীরে প্রলেতারিয়েতের মধ্যে নেমে আসে। তার অন্যতম কারণ, যতখানি বড় আয়তনে আধুনিক শিল্প চালাতে হয়, এদের সামান্য পুঁজি তার পক্ষে যথেষ্ট নয় এবং প্রতিযোগিতায় বড় পুঁজিপতিরা এদের গ্রাস করে ফেলে। অপর কারণ, উৎপাদনের নতুন পদ্ধতির ফলে এদের বিশিষ্ট নৈপুণ্যটুকু অকেজো হয়ে যায়। সুতরাং জনসমষ্টির প্রতিটি শ্রেণী থেকে আগত লোকের দ্বারা প্রলেতারিয়েতের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। বিকাশের নানা পর্যায়ের মধ্য দিয়ে প্রলেতারিয়েতকে যেতে হয়। বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে এর সংগ্রাম শুরু হয় জন্ম মুহূর্ত থেকে। প্রথম লড়াইটা চালায় এককভাবে মজুরেরা, তারপর বাড়তে থাকে গোটা ফ্যাক্টরির মেহনতিরা, তারপর কোনো একটা অঞ্চলের একই পেশায় নিযুক্ত সমস্ত শ্রমিক তাদের সাক্ষাৎ শোষণকারী বিশিষ্ট পুঁজিপতিটির বিরুদ্ধে লড়ে। তাদের আক্রমণের লক্ষ্য হয় উৎপাদনের উপকরণ, উৎপাদনের বুর্জোয়া ব্যবস্থাটা নয়। যে আমদানির মাল তাদের মেহনতের প্রতিযোগিতা করে, সেগুলি তারা ধ্বংস করে, কলকবজা ভেঙে চুরমার করে দেয়, কারখানায় আগুন লাগায়। মধ্যযুগের মেহনতিদের যে মর্যাদা লোপ পেয়েছে, গায়ের জোরে তা ফিরিয়ে আনতে চায়। এই পর্যায়ে মজুরেরা তখনও দেশময় ছড়ানো এলোমেলো জনতা মাত্র, পারস্পরিক প্রতিযোগিতায় ছত্রভঙ্গ। কোথাও যদি তারা অধিকতর সংহত অবস্থায় একজোট হয়, তবু সেটা তখনও নিজস্ব সক্রিয় সম্মিলনের ফল, বরং বুর্জোয়া শ্রেণীর সম্মিলনের ফল মাত্র। এই যে শ্রেণী নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য গোটা প্রলেতারিয়েতকে সচল করতে বাধ্য হয় এবং তখন কিছুদিনের জন্য সে চেষ্টায় সফল হয়। সুতরাং এই পর্যায়ে প্রলেতারিয়েতরা লড়ে নিজেদের শত্রুর বিপক্ষে নয়, শত্রুর শত্রু অর্থাৎ নিরঙ্কুশ রাজতন্ত্রের অবশিষ্টাংশ, জমিদার শিল্প বহির্ভূত বুর্জোয়া পেটি বুর্জোয়াদের বিরুদ্ধে। এই অবস্থায় ইতিহাসের সমস্ত গতিটি বুর্জোয়া শ্রেণীর হাতের মুঠোর মধ্যে থাকে। এভাবে অর্জিত প্রতিটি জয় হল বুর্জোয়া শ্রেণীর জয়। কিন্তু যন্ত্রশিল্প প্রসারের সঙ্গে সঙ্গে প্রলেতারিয়েত কেবল সংখ্যায় বাড়ে না, তারা কেন্দ্রীভূত হতে থাকে বৃহত্তর সমষ্টিতে। তাদের শক্তি বাড়তে থাকে, আপন শক্তি তারা বেশি করে উপলব্ধি করে। যন্ত্রপাতি যে অনুপাতে বিভিন্ন ধরনের শ্রমের পার্থক্য মুছে ফেলতে থাকে আর প্রায় সর্বত্র মজুরি কমিয়ে আনে একই নিচু স্তরে, সেই অনুপাতে প্রলেতারিয়েত বাহিনীর মধ্যে বিভিন্ন স্বার্থ জীবনযাত্রার অবস্থা ক্রমেই সমান হয়ে যেতে থাকে। বুর্জোয়াদের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং তার ফলস্বরূপ বাণিজ্য সংকটে শ্রমিকদের মজুরি আরও বেশি ওঠানামা করে। যন্ত্রে অবিরাম উন্নতি ক্রমেই আরও দ্রুত লয়ে বাড়তে থাকায় তাদের জীবিকা হয়ে পড়ে আরও বিপন্ন। ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মজুরদের সঙ্গে একজন বুর্জোয়ার সংঘর্ষ ক্রমেই বেশি করে দুই শ্রেণীর সংঘর্ষের রূপ নেয়। তখন মজুরেরা মিলিত সমিতি গঠন শুরু করে, ট্রেড ইউনিয়ন। বুর্জোয়ার বিরুদ্ধে মজুরির হার বজায় রাখার জন্য জোট হয়ে দলবদ্ধ হয়। মাঝে মধ্যে ঘটা এইসব বিদ্রোহের আগে থাকতে
প্রস্তুতির জন্য স্থায়ী সংগঠন গড়ে ওঠে। এখানে ওখানে দ্বন্দ্ব পরিণত হয় দাঙ্গা হাঙ্গামাতে। মাঝে মাঝে শ্রমিকেরা জয়ী হয়, কিন্তু অল্প দিনের জন্য। তাদের সংগ্রামের আসল লাভ আশু ফলাফলে নয়, মজুরদের ক্রমবর্ধমান সম্মিলনে। আধুনিক শিল্প যে উন্নত ধরনের যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছে এবং তাতে বিভিন্ন অঞ্চলের শ্রমিকেরা পরস্পরের সংস্পর্শে আসে, তা সাহায্য করে এই সম্মিলন ঘটাতে। একই চরিত্রের অসংখ্য স্থানীয় লড়াইকে শ্রেণীসমূহের মধ্যে একটা জাতিব্যাপী সংগ্রামে কেন্দ্রীভূত করার জন্য ঠিক এই সংযোগটাই প্রয়োজন ছিল। কিন্তু প্রত্যেকটা শ্রেণী সংগ্রামই রাজনৈতিক সংগ্রাম। এক শহর থেকে আরেক শহরে যাওয়ার রাস্তাঘাটের শোচনীয় অবস্থার দরুন যে সংহতি আনতে মধ্যযুগের নাগরিকদের শতাব্দীর পর শতাব্দী লেগেছিল, আধুনিক শ্রমিকেরা তা অর্জন করে রেলপথের কল্যাণে মাত্র কয়েক বছরে। প্রলেতারিয়েতদের শ্রেণী হিসেবে সংগঠিত হওয়া এবং তার ফলস্বরূপ একটি রাজনৈতিক পার্টিতে সংগঠিত হওয়া ক্রমেই শ্রমিকদের নিজেদের মধ্যে প্রতিযোগিতার ফলে ক্রমাগতই শ্রমিকদের নিজেদের মধ্যে প্রতিযোগিতার ফলে ঘা খাচ্ছে, কিন্তু প্রতিবারই প্রবলতর, দৃঢ়তর, আরও শক্তিশালী হয়ে সংগঠন মাথা তোলে। বুর্জোয়া শ্রেণীর মধ্যে বিভেদের সুযোগ নিয়ে তা শ্রমিকদের বিশেষ স্বার্থের আইনগত স্বীকৃতি আদায় করে নেয়। ইংল্যান্ডে 10 ঘন্টা কর্মদিবসের আইন এইভাবে পাশ হয়েছিল। মোটের ওপর পুরনো সমাজের নানা শ্রেণীর মধ্যে সংঘাত প্রলেতারিয়েতের বিকাশের পথে নানাভাবে সাহায্য করে। বুর্জোয়া শ্রেণীকে লিপ্ত থাকতে হয় অবিরাম সংগ্রামে। প্রথম লড়াই হয় অভিজাতদের সঙ্গে, পরে বুর্জোয়া শ্রেণীরই যে অংশের স্বার্থ যন্ত্রশিল্প বিস্তারের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাদের বিরুদ্ধে, আর সর্বদাই বিদেশের বুর্জোয়াদের বিরুদ্ধে। এইসব সংগ্রামেই বুর্জোয়াদের বাধ্য হয়ে শ্রমিক শ্রেণীর কাছে আবেদন করতে হয়, সাহায্য চাইতে হয় তাদেরই কাছে। এভাবে তাদের টেনে আনতে হয় রাজনীতির প্রাঙ্গণে। সুতরাং বুর্জোয়া নিজেরাই প্রলেতারিয়েতকে তাদের রাজনৈতিক ও সাধারণ শিক্ষার কিছুটা উপাদান যোগাতে থাকে, অর্থাৎ বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে লড়বার অস্ত্র প্রলেতারিয়েতকে তারাই যোগায়। এছাড়া আমরা আগেই দেখেছি যে শিল্পের অগ্রগতির ফলে শাসক শ্রেণীর মধ্য থেকে পুরো একটা অংশ প্রলেতারিয়েতের মধ্যে নিক্ষিপ্ত হতে থাকে, কিংবা অন্তত তাদের জীবনযাত্রার অবস্থা বিপন্ন হয়। এরাও আবার প্রলেতারিয়েতকে জ্ঞানালোক ও প্রগতির নতুন কিছু কিছু উপাদান যোগায়। শেষ পর্যন্ত শ্রেণী সংগ্রাম যখন চূড়ান্ত মুহূর্তের কাছে এসে পড়ে, তখন শাসক শ্রেণীর মধ্যে বস্তুতপক্ষে পুরনো সমাজের গোটা পরিধি জুড়ে ভাঙনের যে প্রক্রিয়া চলেছে, তা এমন একটা প্রখর হিংস্র রূপ নেয় যে শাসক শ্রেণীর একটা ছোট অংশ নিজেকে ছিন্ন করে বেরিয়ে আসে, হাত মেলায় বিপ্লবী শ্রেণীর সঙ্গে, সেই শ্রেণীর সঙ্গে যার হাতেই ভবিষ্যৎ। তাই আগেকার একযুগে যেমন অভিজাতদের একটা অংশ বুর্জোয়া শ্রেণীর দিকে চলে গিয়েছিল, ঠিক তেমনি এখন বুর্জোয়াদের একটা ভাগ যোগ দেয় প্রলেতারিয়েতের সঙ্গে। বিশেষ করে বুর্জোয়া ভাবাদর্শীদের কিছু কিছু, যারা ইতিহাসের সমগ্র গতিকে তত্ত্বের দিক থেকে বুঝতে পারার স্তরে নিজেদের তুলতে পেরেছে। আজকের দিনে বুর্জোয়া শ্রেণীর মুখোমুখি যেই সব শ্রেণী দাঁড়িয়ে আছে, তার মধ্যে শুধু প্রলেতারিয়েতই প্রকৃত বিপ্লবী শ্রেণী। অপর শ্রেণীগুলি আধুনিক যন্ত্রশিল্পের সামনে ক্ষয় হতে হতে লোপ পায়। প্রলেতারিয়েত হল সেই যন্ত্রশিল্পের বিশিষ্ট অপরিহার্য সৃষ্টি। নিম্ন মধ্যবিত্ত ছোট হস্তশিল্প কারখানার মালিক, দোকানদার, কারিগর, চাষি, এরা সকলের মধ্যে শ্রেণীর টুকরো হিসেবে নিজেদের অস্তিত্বটাকে ধ্বংসের মুখ থেকে বাঁচাবার জন্য বুর্জোয়াদের বিরুদ্ধে লড়ে। তাই তারা বিপ্লবী নয়, রক্ষণশীল, বলতে গেলে প্রতিক্রিয়াশীল। কেননা ইতিহাসের চাকা পিছনে ঘোরাবার চেষ্টা করে তারা। আপত্তিকভাবে যদি এরা বিপ্লবী হয়, তবে তা হয় কেবল তাদের প্রলেতারিয়েত রূপে আচ্ছন্ন রূপান্তরের কারণে। সুতরাং তারা তখন রক্ষা করে
তাদের বর্তমান স্বার্থ নয়, ভবিষ্যৎ স্বার্থ। নিজস্ব দৃষ্টিভঙ্গি ত্যাগ করে তারা প্রলেতারিয়েতের দৃষ্টিভঙ্গির শরণাপন্ন হয়। পুরনো সমাজের নিম্নতম স্তর থেকে ছিটকে পড়া যেসব লোক নিষ্ক্রিয়ভাবে পড়ছে, সেই নিউ স্পেন প্রলেতারীয় বিপ্লব এখানে ওখানে আন্দোলনের মধ্যে ঝেঁটিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু এদের জীবনযাত্রার ধরনটা এমনই যে তা প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রের ভাটাতে হাতিয়ারের ভূমিকার জন্য তাদের অনেক বেশি তৈরি করে তোলে। প্রলেতারিয়েতের জীবন অবস্থাতে পুরনো সমাজের সাধারণ অবস্থাগুলি কার্যত লোপ পেতে বসেছে। প্রলেতারিয়েতের সম্পত্তি নেই, স্ত্রী পুত্র কন্যার সঙ্গে তার যে সম্পর্ক সেটার সঙ্গে বুর্জোয়ার পরিবারগত সম্পর্ক মেলে না। আধুনিক শিল্পশ্রম পুঁজির কাছে এখনকার বশ্যতার শিকার। ইংল্যান্ড বা ফ্রান্সে, আমেরিকা অথবা জার্মানিতে সর্বত্রই একই ব্যাপার ঘটছে, যাতে তার জাতীয় চরিত্রের সমস্ত বৈশিষ্ট্যই লোপ পেয়েছে। তার কাছে আইন, নৈতিকতা, ধর্ম হলো কয়েকটা বুর্জোয়া পক্ষপাতমূলক ধারণা, যার পিছনে খাপটি মেরে রয়েছে আসলে অনেকগুলি বুর্জোয়া স্বার্থ। অতীতের যেই সব শ্রেণী কর্তৃত্ব পেয়েছে তারা সবাই অর্জিত প্রতিষ্ঠা দৃঢ়তর করতে চেয়েছে, গোটা সমাজের ওপর তাদের দখলদারির শর্তটা চাপিয়ে দিয়ে। প্রলেতারিয়েত তাদের দখলের নিজস্ব পূর্বতন পদ্ধতি উচ্ছেদ না করে এবং তার দ্বারা দখলের প্রত্যেকটি ভূতপূর্ব পদ্ধতির অবসান না ঘটিয়ে উৎপাদন শক্তির কর্তা হতে পারে না। তাদের নিজস্ব বলতে এমন কিছু নেই যাকে আয়ত্তে এনে নিশ্চিত এবং দৃঢ়তর করতে হবে। ব্যক্তিগত মালিকানার সব রকমের পূর্বতন, নিরাপত্তা ও নিশ্চিতি নির্মূল করে দেয়াই তাদের ব্রত। অতীতের ইতিহাসের প্রতিটি আন্দোলন ছিল সংখ্যালঘুর দ্বারা এবং সংখ্যালঘুদের স্বার্থে আন্দোলন। প্রলেতারীয় আন্দোলন হচ্ছে সংখ্যালঘুর স্বার্থে বিপুল সংখ্যাধিক্যের আত্মসচেতন স্বতন্ত্র আন্দোলন। প্রলেতারিয়েত আজকের সমাজে নিম্নতম স্তর। তাকে নাড়াতে হলে, তাকে উঠে দাঁড়াতে হলে তার উপরে চাপানো সরকারি সমাজের গোটা স্তরটিকে শূন্যে উৎক্ষিপ্ত না করে উপায় নেই। বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে প্রলেতারিয়েতের লড়াইটা মর্মবস্তুতে না হলেও আকারের দিক থেকে হলো প্রথমত জাতীয় সংগ্রাম। প্রত্যেক দেশে প্রলেতারিয়েতকে অবশ্যই সর্বাগ্রে হিসাব মিটাতে হয় নিজেদের দেশের বুর্জোয়া শ্রেণীর সঙ্গে। প্রলেতারিয়েতের বিকাশের সাধারণতম পর্যায়গুলির ছবি আঁকতে গিয়ে বর্তমান সমাজের ভিতর কম বেশি যে প্রচ্ছন্ন গৃহযুদ্ধ চলেছে, সে যুদ্ধ একটা বিন্দুতে এসে প্রকাশ্য বিপ্লবে পরিণত হয় এবং তখন বুর্জোয়াদের সবলে উচ্ছেদ করে স্থাপিত হয় প্রলেতারিয়েতের শাসনের ভিত্তি। তার সন্ধান আমরা পেয়েছি। আমরা আগেই দেখেছি যে আজ পর্যন্ত সব ধরনের সমাজ গড়ে উঠেছে অত্যাচারী ও অত্যাচারিত শ্রেণীর বিরোধের ভিত্তিতে, কিন্তু কোনো শ্রেণীকে নিপীড়িত করতে হলে তার জন্য এমন কিছুটা অবস্থা নিশ্চিত করতে হয় যাতে সে তার দাসোচিত অস্তিত্বটুকু অন্তত চালিয়ে যেতে পারে। ভূমি দাসত্বের যুগে ভূমিদাস নিজেকে কমিউন সভ্যের পর্যায়ে তুলেছিল, ঠিক যেমন সামান্ত স্বৈরতন্ত্রের পেশনতলেও পেটি বুর্জোয়া পেরেছিল বুর্জোয়া রূপে বিকশিত হতে। পক্ষান্তরে আধুনিক মজুর কিন্তু যন্ত্রশিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে উঁচুতে ওঠে না। স্বীয় শ্রেণীর অস্তিত্বে যা শর্ত, তার নিচে ক্রমশই বেশি করে তাকে নেমে যেতে হয়। মজুর হয়ে পড়ে নিঃস্ব, আর নিঃস্বতা বেড়ে চলে জনসংখ্যা ও সম্পদ বৃদ্ধির চেয়ে দ্রুততর গতিতে। এই সূত্রেই পরিষ্কার প্রতিপন্ন হয় যে বুর্জোয়া শ্রেণীর আর সমাজের শাসক হয়ে থাকার যোগ্যতা নেই। নিজেদের অস্তিত্বের শর্তটাকে চরম আইন হিসেবে সমাজের ঘাড়ে চাপিয়ে রাখার অধিকার নেই। বুর্জোয়া শ্রেণীর শাসন চালাবার উপযুক্ত নয়, কারণ তারা দাসত্বের মধ্যে দাসের অস্তিত্ব নিশ্চিত করতে অক্ষম। তাদের এমন অবস্থায় না নামিয়ে পারে না যেখানে দাসের দৌলতে
খাওয়ার বদলে দাসকেই খাওয়াতে হয়। এই বুর্জোয়া শাসনের সমাজ আর বাস করতে পারে না, অর্থাৎ অন্য ভাষায় বলতে গেলে তার অস্তিত্ব আর সমাজের সঙ্গে খাপ খায় না। বুর্জোয়া শ্রেণীর অস্তিত্ব ও শাসনের মূল শর্ত হল পুঁজির গঠন ও বৃদ্ধি। পুঁজির অস্তিত্বের শর্ত হল মজুরি শ্রম। মজুরি শ্রম সম্পূর্ণভাবে মজুরদের মধ্যকার প্রতিযোগিতার উপর প্রতিষ্ঠিত। যন্ত্রশিল্পের যে অগ্রগতি বুর্জোয়া শ্রেণী না ভেবেই বাড়িয়ে দেয়, তার ফলে শ্রমিকদের প্রতিযোগিতাজনিত বিচ্ছিন্নতার জায়গায় আসে সম্মিলন থেকে বিপ্লবী ঐক্য। সুতরাং যে ভিত্তির উপর দাঁড়িয়ে বুর্জোয়া শ্রেণী উৎপাদন করে ও উৎপাদিত দ্রব্যসমূহ দখল করে আধুনিক শিল্পের বিকাশ তার পায়ের তলা থেকে সেই ভিত্তিটাই কেড়ে নেয়। তাই বুর্জোয়া শ্রেণী সৃষ্টি করছে সর্বোপরি তাদেরই, যারা তাকে কবর দেবে। বুর্জোয়ার পতন এবং প্রলেতারিয়েতের জয়লাভ দুই সমান অনিবার্য। প্রলেতারীয়রা ও কমিউনিস্টরা। সমগ্রভাবে প্রলেতারীয়দের সঙ্গে কমিউনিস্টদের কি সম্বন্ধ? শ্রমিক শ্রেণীর অন্যান্য পার্টিগুলোর প্রতিপক্ষ হিসেবে কমিউনিস্টরা পৃথক পার্টি গঠন করে না কেন? সমগ্রভাবে প্রলেতারিয়েতের স্বার্থ থেকে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র কোনো স্বার্থ তাদের নেই। প্রলেতারীয় আন্দোলনকে রূপ দেয়া বা গড়ে পিঠে তোলার জন্য তারা নিজস্ব কোনো গোষ্ঠীগত নীতি খাড়া করে না। শ্রমিক শ্রেণীর অন্যান্য পার্টির থেকে কমিউনিস্টদের তফাৎটা শুধু এই এক, নানা দেশের প্রলেতারীয়দের জাতীয় সংগ্রামের মধ্য থেকে তারা সমস্ত জাতি নির্বিশেষে সমগ্র প্রলেতারিয়েতের সাধারণ স্বার্থটার দিকেই দৃষ্টি আকর্ষণ করে, তাকেই সামনে টেনে আনে। দুই, বুর্জোয়াদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর লড়াইকে যে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়, তার মধ্যে তারা সর্বদা ও সর্বত্র সমগ্র আন্দোলনের স্বার্থের প্রতিনিধিত্ব করে। সুতরাং কমিউনিস্টরা হলো একদিকে কার্যক্ষেত্রে প্রতি দেশের শ্রমিক শ্রেণীর পার্টিগুলোর সর্বপ্রেক্ষা অগ্রসর ও দৃঢ়চিত্ত অংশ, যে অংশ অন্যান্য সবাইকে সামনে ঠেলে নিয়ে যায়। অপরদিকে তত্ত্বের দিক দিয়ে প্রলেতারিয়েতের অধিকাংশের তুলনায় তাদের এই সুবিধা যে প্রলেতারীয় আন্দোলনের এগিয়ে যাওয়ার পথ, শর্ত এবং শেষ সাধারণ ফলাফল সম্বন্ধে তাদের স্বচ্ছ ধারণা রয়েছে। কমিউনিস্টদের আশু লক্ষ্য অন্য সমস্ত প্রলেতারীয় পার্টির উদ্দেশ্য থেকে অভিন্ন। প্রলেতারিয়েতকে শ্রেণীরূপে গঠন করা, বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ, প্রলেতারিয়েত কর্তৃক রাজনৈতিক ক্ষমতা অধিকার। ঢালাওভাবে যে কোনো অবস্থাতে কোনো হবু সংস্কারক যে ধারণা বা নীতিগুলি আবিষ্কার বা প্রকাশ করেন, তার উপর নির্ভর করে কমিউনিস্টদের তাত্ত্বিক সিদ্ধান্তগুলি স্থির করা হয় না। যে শ্রেণী সংগ্রাম, যে ঐতিহাসিক আন্দোলন আমাদের নিজেদের চোখের সামনে বর্তমান, তা থেকে বাস্তব যে সম্পর্কগুলির উৎপত্তি, কমিউনিস্ট তত্ত্ব কেবল তাকেই সাধারণ সূত্ররূপে প্রকাশ করে। প্রচলিত মালিকানা সম্পর্কের উচ্ছেদটা মোটেই কমিউনিজমের একান্ত বৈশিষ্ট্য নয়। ইতিহাসে অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অতীতের সমস্ত মালিকানা সম্পর্কেরও ঐতিহাসিক বদল ঘটেছে। যেমন ফরাসি বিপ্লব বুর্জোয়া মালিকানার অনুকূলে সামন্ত মালিকানার উচ্ছেদ করেছিল, সাধারণ মালিকানার উচ্ছেদ নয়। বুর্জোয়া মালিকানার উচ্ছেদই কমিউনিজমের বৈশিষ্ট্যসূচক দিক, কিন্তু শ্রেণী বিরোধের উপর অল্প লোকের দ্বারা বহুজনের শোষণের উপর প্রতিষ্ঠিত উৎপাদন এবং উৎপন্ন দ্রব্যগুলিকে নিজেদের অধিকারভুক্ত করার ব্যবস্থার চূড়ান্ত পূর্ণতম প্রকাশ হল আধুনিক বুর্জোয়া ব্যক্তিগত মালিকানা। এই অর্থে কমিউনিস্টদের তত্ত্বকে এক কথায় প্রকাশ করা চলে, ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ। আমাদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে ব্যক্তি বিশেষের নিজ পরিশ্রমের ফল হিসেবে নিজস্ব সম্পত্তি অর্জনের অধিকারটিকে আমরা উচ্ছেদ করতে চাই। যে কোনো ব্যক্তিগত স্বাধীনতা, কর্মতৎপরতা ও স্বাবলম্বনের মূল ভিত্তিই নাকি এই সম্পত্তি। কষ্টলব্ধ, স্বাধিকৃত, স্বপার্জিত সম্পত্তি
ছোট কারিগর ও ক্ষুদে চাষির সম্পত্তির কথাই কি বলা হচ্ছে? যে ধরনের সম্পত্তি ছিল বুর্জোয়া সম্পত্তির আগে, তাকে উচ্ছেদ করার কোনো প্রয়োজন নেই। যান্ত্রিক শিল্পের বিকাশ ইতিমধ্যেই তাকে অনেকাংশে ধ্বংস করেছে, এখনও প্রতিদিন ধ্বংস করে চলেছে। নাকি বলা হচ্ছে আধুনিক বুর্জোয়া ব্যক্তি মালিকানার কথা? কিন্তু মজুরি শ্রম কি মজুরদের জন্য কোনো সম্পত্তি সৃষ্টি করে? একেবারেই না। সে সৃষ্টি করে পুঁজি, অর্থাৎ সেই ধরনের সম্পত্তি যা মজুরি শ্রমকে শোষণ করে। নিত্য নতুন শোষণের জন্য নতুন নতুন মজুরি শ্রমের সরবরাহ সৃষ্টি না করে যা বাড়াতে পারে না। বর্তমান ধরনের এই সম্পত্তি পুঁজি ও মজুরি শ্রমের দ্বন্দ্বের উপর প্রতিষ্ঠিত। এই দ্বন্দ্বের দুটি দিকে পরীক্ষা করে দেখা যাক। পুঁজিপতি হতে হলে উৎপাদন ব্যবস্থার মধ্যে শুধু একটা ব্যক্তিগত নয়, একটা সামাজিক প্রতিষ্ঠার প্রয়োজন। পুঁজি একটা যৌথ সৃষ্টি। সমাজে অনেক লোকের মিলিত কাজের ফলে, এমনকি শেষ অবধি সমাজের সকল লোকের মিলিত কর্মেই পুঁজিকে চালু করা যায়। পুঁজি তাই ব্যক্তিগত নয়, এটা সামাজিক শক্তি। কাজেই পুঁজিকে সাধারণ সম্পত্তিতে, অর্থাৎ সমাজের সকল লোকের সম্পত্তিতে পরিণত করলে তার দ্বারা ব্যক্তিগত সম্পত্তি সামাজিক সম্পত্তিতে রূপান্তরিত হয় না। মালিকানার সামাজিক রূপটাই কেবল বদলে যায়, তার শ্রেণীগত প্রকৃতিটা লোপ পায়। এবার মজুরি শ্রমের কথা ধরা যাক। মজুরি শ্রমের গড়পড়তা দাম হলো নিম্নতম মজুরি, অর্থাৎ মেহনতকারী রূপে মেহনতির মাত্র অস্তিত্বটুকু বজায় রাখার জন্য যা একান্ত আবশ্যক, বেঁচে থাকার জন্য সেইটুকু উপকরণ। সুতরাং মজুরি শ্রমিক শ্রম করে যেটুকু ভাগ পায় তাতে কেবল কোনো ক্রমে এই অস্তিত্বটুকু চালিয়ে যাওয়া ও তার পুনরুৎপাদন করা চলে। শ্রম ও উৎপাদনের উপর এই ব্যক্তিগত দখলই যা কেবল মানুষের প্রাণ রক্ষা ও নতুন মানুষের জন্মদানের কাজে লাগে, এবং অপরের পরিশ্রমের উপর কর্তৃত্ব চালাবার মতো কোনো উদ্বৃত্ত যার থাকে না। তেমন ব্যক্তিগত দখলের উচ্ছেদ একেবারেই আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু যা করতে চাই তা হলো এই দখলের শোচনীয় চরিত্রের অবসান, যাতে শ্রমিক শুধু পুঁজিকে বৃদ্ধি করার জন্য বাঁচে, এবং তাকে বাঁচতে হয় শাসক শ্রেণীর স্বার্থ সিদ্ধির জন্য যতটা প্রয়োজন ঠিক ততখানি পর্যন্ত। বুর্জোয়া সমাজে জীবন্ত শ্রম কেবল সঞ্চিত শ্রমকে বাড়াবার উপায় মাত্র। কমিউনিস্ট সমাজে কিন্তু পূর্ব সঞ্চিত শ্রম শ্রমিকের অস্তিত্বকে উদারতর, সমৃদ্ধতর, উন্নততর করে তোলার উপায়। সুতরাং বুর্জোয়া সমাজে বর্তমানের উপর আধিপত্য করে অতীত, কমিউনিস্ট সমাজে বর্তমান আধিপত্য করে অতীতের উপর। বুর্জোয়া সমাজে পুঁজি হলো স্বাধীন এবং তার স্বতন্ত্র সত্তা আছে, কিন্তু জীবন্ত মানুষ হলো পরাধীন এবং তার কোনো স্বাতন্ত্র্য সত্তা নেই। অথচ এমন অবস্থার অবসানকেই বুর্জোয়া বলে ব্যক্তি স্বাতন্ত্র্য ও স্বাধীনতার উচ্ছেদ। কথাটা সত্যি। বুর্জোয়া ব্যক্তিত্ব, বুর্জোয়া স্বাতন্ত্র্য, বুর্জোয়া স্বাধীনতা উচ্ছেদই যে লক্ষ্য তাতে সন্দেহ নেই। উৎপাদনের বর্তমান বুর্জোয়া ব্যবস্থায় এই স্বাধীনতার অর্থ হলো অবাধ বাণিজ্য, অবাধে বেচাকেনার অধিকার। কিন্তু যদি বেচাকেনাই লোপ পায় তবে অবাধ বেচাকেনাও থাকবে না। এই অবাধ বেচাকেনার কথাটা এবং সাধারণভাবে স্বাধীনতার সম্বন্ধে আমাদের বুর্জোয়াদের অন্য সব বড় বড় কথার যদি কোনো অর্থ থাকে তবে সে শুধু সীমাবদ্ধ বেচাকেনার সঙ্গে তুলনীয়, মধ্যযুগীয় বাধাগ্রস্ত বণিকদের সঙ্গে তুলনায়। কিন্তু বেচাকেনার, উৎপাদনের বুর্জোয়া অবস্থা ও খোদ বুর্জোয়া শ্রেণীটারই যে উচ্ছেদের কথা কমিউনিস্টরা বলে, সেসবের কাছে এগুলির কোনো অর্থ টেকে না। আমরা ব্যক্তিগত মালিকানার অবসান চাই শুনে আপনারা আতঙ্কিত হয়ে ওঠেন, অথচ আপনাদের বর্তমান সমাজে জনসমষ্টির 10 জনের মধ্যে 9 জনের ব্যক্তিগত মালিকানা তো ইতিমধ্যেই লোপ পেয়েছে। অল্প কয়েকজনের ভাগ্যে সম্পত্তি থাকার একমাত্র কারণ হলো ওই 10 ভাগের 9 ভাগ লোকের হাতে কিছু না থাকা। সুতরাং আমাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ দাঁড়ায় এই যে, সম্পত্তির অধিকারের এমন একটা রূপ আমরা তুলে দিতে চাই যা বজায় রাখার অনিবার্য শর্ত হলো
সমাজে বিপুল সংখ্যাধিক লোকের সম্পত্তি না থাকা। এক কথায় আমাদের সম্বন্ধে আপনাদের অভিযোগ তো এই যে আপনাদের সম্পত্তির উচ্ছেদ আমরা চাই। ঠিক কথা, আমাদের অভিপ্রায় ঠিক তাই। যে মুহূর্ত থেকে শ্রমকে আর পুঁজি, মুদ্রা অথবা ভূমি খাজনাতে পরিণত করা চলে না, সংক্ষেপে একচেটিয়া কর্তৃত্বের মুঠির আয়ত্তে একটা সামাজিক শক্তিতে পরিণত করা অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ যে মুহূর্ত থেকে নিজস্ব মালিকানা আর বুর্জোয়া মালিকানায় পুঁজিতে রূপান্তরিত হতে পারে না, তখনই আপনারা বলেন ব্যক্তি স্বাতন্ত্র্য লোপ পেয়ে গেল। তাহলে স্বীকার করুন যে ব্যক্তি বলতে বুর্জোয়া ছাড়া, শুধু মধ্য শ্রেণীভুক্ত সম্পত্তির মালিক ছাড়া আপনারা অন্য লোককে ধরেন না। এহেন ব্যক্তিকে অবশ্যই ঝেঁটিয়ে বিদায় করতে হবে, তার অস্তিত্বই অসম্ভব করে তুলতে হবে। সমাজের উৎপন্ন দ্রব্যের ভোগ দখলের অধিকার থেকে কমিউনিজম কোনো লোককে বঞ্চিত করে না। দখল করার মাধ্যমে অপরের শ্রমকে করায়ত্ত করার ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করে মাত্র। আপত্তি উঠেছে যে ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ হলে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, সর্বব্যাপী আলস্য আমাদের অভিভূত করবে। এই মত ঠিক হলে বহু পূর্বেই নিছক আলস্যর বশে বুর্জোয়া সমাজের রসাতলে যাওয়া উচিত ছিল। কারণ এই সমাজে যারা খাটে তারা কিছু অর্জন করে না, আর যারা কিছু অর্জন করে তাদের খাটতে হয় না। সমস্ত আপত্তিটায় অন্য ভাষায় পুনরুক্তি সামিল। যখন পুঁজি থাকবে না তখন মজুরি শ্রমও আর থাকতে পারে না। বৈষয়িক দ্রব্যের উৎপাদন ও ভোগ দখলের কমিউনিস্ট পদ্ধতির বিরুদ্ধে যত আপত্তি আনা হয়, বুদ্ধিবৃত্তিগত সামগ্রীগুলির উৎপাদন ও ভোগ দখলের কমিউনিস্ট পদ্ধতির বিরুদ্ধেও ঠিক সেই আপত্তি তোলা হয়। বুর্জোয়ার কাছে শ্রেণীগত মালিকানার উচ্ছেদটা যেমন উৎপাদনেরই অবসান বলে মনে হয়, তেমনি শ্রেণীগত শিক্ষালাভের বিলোপ তার কাছে সকল শিক্ষালাভের লোপ পাওয়ার সামর্থক। যে শিক্ষার অবসানের ভয়ে বুর্জোয়া বিলাপ করে, বিপুল সংখ্যাধিক জনগণের কাছে তা যন্ত্রের মতো কাজ করার একটা তালিম মাত্র। আমাদের অভিপ্রেত বুর্জোয়া সম্পত্তির উচ্ছেদ সম্বন্ধে আপনারা যতক্ষণ স্বাধীনতা, শিক্ষালাভ, আইন ইত্যাদি বুর্জোয়া ধারণার আশ্রয় নেবেন, ততক্ষণ আমাদের সঙ্গে তর্ক করতে আসবেন না। আপনাদের ধারণাগুলি যে আপনাদের বুর্জোয়া উৎপাদন ও বুর্জোয়া মালিকানার পরিস্থিতি থেকেই উদ্ভূত, ঠিক যেমন আপনাদের শ্রেণীর ইচ্ছাটা সকলের উপর আইন হিসেবে চাপিয়ে দেওয়াই হলো আপনাদের আইনশাস্ত্র। আপনাদের এই ইচ্ছাটার মূল প্রকৃতি এবং লক্ষ্য আবার নির্ধারিত হচ্ছে আপনাদের শ্রেণীরই অস্তিত্বের অর্থনৈতিক অবস্থার দ্বারা। আপনাদের বর্তমান উৎপাদন পদ্ধতি ও মালিকানার রূপ থেকে যে সামাজিক রূপগুলি মাথা তোলে, ঐতিহাসিক যে সম্পর্ক উৎপাদনের বিকাশের সঙ্গে সঙ্গে উদয় লয় পায় একটা স্বার্থপর ভুল ধারণার ফলে, আপনারা তাকে প্রকৃতি ও বিচার বুদ্ধির চিরন্তন নিয়মে রূপান্তরিত করতে চান। আপনাদের আগে যত শাসক শ্রেণী এসেছিল তাদেরও সকলেরই ছিল অনুরূপ বিভ্রান্তি। প্রাচীন মালিকানার ক্ষেত্রে যে কথাটা আপনাদের কাছে পরিষ্কার, সামান্ত মালিকানার বেলায় যা আপনারা মেনে চলেন, আপনাদের নিজস্ব বুর্জোয়া ধরনের মালিকানার ক্ষেত্রে অবশ্যই সে কথা আপনাদের স্বীকার করা বারণ। পরিবারের উচ্ছেদ। উগ্র চরমপন্থীরা পর্যন্ত কমিউনিস্টদের এই গর্হিত প্রস্তাবে ক্ষেপে ওঠে। আধুনিক পরিবার অর্থাৎ বুর্জোয়া পরিবারের প্রতিষ্ঠা কোন ভিত্তিতে হয়েছে? সে ভিত্তি হলো পুঁজি, ব্যক্তিগত লাভ। এই পরিবারের পূর্ণ বিকশিত রূপটি শুধু বুর্জোয়া শ্রেণীর মধ্যে আবদ্ধ, কিন্তু এই অবস্থারই অনুরূপ দেখা যাবে প্রলেতারীয়দের মধ্যে পরিবারের কার্যত অনুপস্থিতি এবং প্রকাশ্য প্রতিতা বৃত্তির ভিতর। অনুপূরকী অবস্থার অবলোপনের সঙ্গে সঙ্গে বুর্জোয়া পরিবারের লোপও অবশ্যম্ভাবী। পুঁজির উচ্ছেদের সঙ্গেই ঘটবে উভয়ের অন্তর্ধান। আমাদের বিরুদ্ধে কি আপনারা এই অভিযোগ করেন যে সন্তানের উপর পিতামাতার শোষণ আমরা শেষ করে দিতে চাই? এ অপরাধ আমরা স্বীকার করছি, কিন্তু আপনারা বলবেন যে আমরা সবচেয়ে পবিত্র সম্পর্ক ধ্বংস করে দেই যখন আমরা পারিবারিক শিক্ষার স্থানে বসাই সামাজিক শিক্ষাকে। আর আপনাদের শিক্ষাটা
সেটাও কি সামাজিক নয়? এবং সামাজিক যে অবস্থার আওতায় শিক্ষাদান চলে তা দিয়ে স্কুল ইত্যাদির মাধ্যমে সমাজের সাক্ষাৎ কিংবা অপ্রত্যক্ষ হস্তক্ষেপ মারফত কি সে শিক্ষা নিয়ন্ত্রিত হয় না? শিক্ষার ব্যাপারে সমাজের হস্তক্ষেপ করাটা কমিউনিস্টদের উদ্ভাবন নয়। তারা চায় শুধু সেই হস্তক্ষেপের প্রকৃতিটা বদলাতে, শাসক শ্রেণীর প্রভাব থেকে শিক্ষাকে উদ্ধার করতে। আধুনিক যন্ত্রশিল্পের ক্রিয়ায় মজুরদের মধ্যে সকল পারিবারিক বন্ধন যত বেশি মাত্রায় ছিন্ন হতে থাকে, তাদের ছেলেমেয়েরা তত বেশি করে সামান্য কেনাবেচার বস্তু ও পরিশ্রমের হাতিয়ারে পরিণত হতে থাকে। পরিবার ও শিক্ষা বিষয়ে বাপ-মার সঙ্গে ছেলেমেয়েদের পবিত্র সম্বন্ধ নিয়ে বুর্জোয়াদের বাগাম্বর ততই বিতৃষ্ণাজনক হয়ে ওঠে। সমস্ত বুর্জোয়া শ্রেণী সমস্বরে চিৎকার করে বলে, কিন্তু তোমরা কমিউনিস্টরা যে নারীদের সাধারণ সম্পত্তি করে ফেলতে চাও। বুর্জোয়া নিজের স্ত্রীকে নিতান্ত উৎপাদনের হাতিয়ার হিসেবেই দেখে থাকে। তাই যখন সে শোনে যে উৎপাদনের হাতিয়ারগুলি সমবেতভাবে ব্যবহার করার কথা উঠেছে এবং স্বভাবতই নারীদের ভাগ্য তাহলে সকলের ভাগ্য হতেই হবে, এছাড়া আর কোনো সিদ্ধান্তে সে আসতে পারে না। ঘুণাক্ষরেও তার মনে সন্দেহ জাগে না যে আসল লক্ষ্য হলো উৎপাদনের হাতিয়ার মাত্র হয়ে থাকার দশা থেকে নারীদের মুক্তি সাধন। তাছাড়া মেয়েদের উপর এই সাধারণ অধিকারটা কমিউনিস্টরা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করবে এই ভান করে আমাদের বুর্জোয়ারা যে এত ধার্মিক ক্রোধ দেখায় তার চেয়ে হাস্যকর আর কিছু নেই। নারীদের সাধারণ সম্পত্তি করার প্রয়োজন কমিউনিস্টদের নেই। প্রায় শরণাতীত কাল থেকে সে প্রথার প্রচলন আছে। সামান্য বেশ্যার কথা না হয় ছেড়েই দেয়া হলো। মজুরদের স্ত্রী কন্যাকে হাতে পেয়েও আমাদের বুর্জোয়া সন্তুষ্ট নয়। পরস্পরের স্ত্রীদের চরিত্র ভ্রষ্ট করাতেই তাদের পরম আনন্দ। বুর্জোয়া বিবাহ হলো আসলে সকলে মিলে এজমালিভাবে স্ত্রী রাখার ব্যবস্থা। অতএব কমিউনিস্টদের বিরুদ্ধে বড়জোরেই কলঙ্ক রটানো যেতে পারে যে ভণ্ডামির আড়ালে ছেলেমেয়েদের ওপর সাধারণ যে অধিকার লুকানো রয়েছে সেটাকে এরা প্রকাশ্য আইনসম্মত রূপ দিতে চায়। এটুকু ছাড়া এটা স্বতঃসিদ্ধ যে বর্তমান উৎপাদন পদ্ধতির অবলোপনের সঙ্গে সঙ্গে ওই ব্যবস্থা থেকে উদ্ভূত নারীদের উপর সাধারণ অধিকারেরও অবসান আসবে, অর্থাৎ প্রকাশ্য গোপন দুই ধরনের বেশ্যাবৃত্তি শেষ হয়ে যাবে। কমিউনিস্টদের বিরুদ্ধে আরও অভিযোগ যে তারা স্বদেশ ও স্বজাতিতত্ত্ব তুলে দিতে চায়। মেহনতি মানুষের কোনো দেশ নেই, তাদের যা নেই তা আমরা তাদের কাছ থেকে কেড়ে নিতে পারি না। প্রলেতারিয়েতকে যেহেতু সর্বাগ্রে রাজনৈতিক আধিপত্য অর্জন করতে হবে, দেশের পরিচালক শ্রেণীর পদে উন্নীত হতে হবে, নিজেকে জাতি হয়ে উঠতে হবে, তাই সেদিক থেকে বলতে গেলে প্রলেতারিয়েত নিজেই জাতীয়, যদিও কথাটার বুর্জোয়া অর্থে নয়। বুর্জোয়া শ্রেণীর বিকাশ, বাণিজ্যের স্বাধীনতা, জগৎজোড়া বাজার, উৎপাদন পদ্ধতি এবং তার অনুগামী ধরনের একটা সর্বজনীন ভাব, এই সবের জন্যই জাতিগত পার্থক্য ও জাতি বিরোধ দিনের পর দিন ক্রমেই মিলিয়ে যাচ্ছে। প্রলেতারিয়েতের আধিপত্য সেগুলির আরও দ্রুত অবসানের কারণ। প্রলেতারিয়েতের মুক্তির অন্যতম প্রধান শর্তই হল মিলিত প্রচেষ্টা, অন্তত অগ্রণী সভ্য দেশগুলির মিলিত প্রচেষ্টা, যে পরিণামে এক ব্যক্তির ওপর অন্য ব্যক্তির শোষণ শেষ করা যাবে। এই অনুপাতে এক জাতি কর্তৃক অপর জাতির শোষণটাও বন্ধ হয়ে আসবে, যে পরিণামে জাতির মধ্যে শ্রেণীবিরোধ অন্তর্হিত হবে। সেই অনুপাতে এক জাতির প্রতি অন্য জাতির শত্রুতাও শেষ হয়ে যাবে। ধর্ম, দর্শন এবং সাধারণভাবে মতামতের দিক থেকে কমিউনিজমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় তা গুরুত্ব সহকারে বিবেচিত হওয়ার যোগ্য নয়। মানুষের বৈষয়িক অস্তিত্বের অবস্থা, তার সামাজিক সম্পর্ক ও সমাজ জীবনের প্রতিটি বদলের সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা, মতামত ও ধ্যান ধারণা, এক কথায় মানুষের চেতনা যে বদলে যায়, এ কথা বুঝতে কি গভীর অন্তর্দৃষ্টি লাগে? বৈষয়িক উৎপাদন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অনুপাতে বুদ্ধিবৃত্তিগত সৃষ্টির প্রকৃতিতেও পরিবর্তন আসে।
এছাড়া চিন্তার ইতিহাস আর কি প্রমাণ করে? প্রতি যুগেই যেসব ধারণা আধিপত্য করেছে সেইগুলি চিরকালই তখনকার শাসক শ্রেণীর ধারণা। লোকে যখন এমন ধারণার কথা বলে তা সমাজে বিপ্লব আনছে, তখন শুধু এই সত্যই প্রকাশ করা হয় যে পুরনো সমাজের মধ্যে নতুন এক সমাজের উৎপাদন সৃষ্টি হয়েছে এবং অস্তিত্বের পুরনো অবস্থার ভাঙনের সঙ্গে সঙ্গে পুরনো ধারণার বিলোপ তাল রেখে চলছে। প্রাচীন জগতের যখন অন্তিম অবস্থা, তখনই খ্রিস্টান ধর্ম পুরনো ধর্মগুলিকে পরাস্ত করেছিল। খ্রিস্টান ধারণাগুলি যখন 18 শতকে যুক্তিবাদী ধারণার কাছে হার মানে, তখন সামন্ত সমাজেরও মৃত্যু সংগ্রাম চলেছিল সেই দিনের বিপ্লবী বুর্জোয়া শ্রেণীর সঙ্গে। ধর্মমতের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতার ধারণা শুধু জ্ঞানের রাজ্য অবাধ প্রতিযোগিতার আধিপত্যটাকেই রূপ দিয়েছিল। বলা হবে যে ঐতিহাসিক বিকাশের সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে ধর্মীয়, নৈতিক, দার্শনিক, রাজনৈতিক এবং আইনি ধারণাগুলিতে পরিবর্তন ঘটেছে, কিন্তু সে পরিবর্তন সত্ত্বেও নিয়ত টিকে থেকেছে ধর্ম, নৈতিকতা, দর্শন, রাজনীতি ও আইন। তাছাড়া স্বাধীনতা, ন্যায় ইত্যাদি চিরন্তন সত্য আছে। সমাজের সকল অবস্থাতেই তারা বিদ্যমান, কিন্তু কমিউনিজম চিরন্তন সত্যকেই উড়িয়ে দেয়। ধর্ম ও নৈতিকতাকে নতুন ভিত্তিতে পুনর্গঠিত না করে তা সব ধর্ম ও সব নৈতিকতার উচ্ছেদ করে, তাই তা ইতিহাসের সকল অতীত অভিজ্ঞতার পরিপন্থী। এই অভিযোগ কোথায় এসে দাঁড়ায়? সকল অতীত সমাজের ইতিহাস হল শ্রেণী বিরোধের বিকাশ। বিভিন্ন যুগে সে বিরোধ ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছে, কিন্তু যে রূপই নিক, একটা ব্যাপার অতীতের সকল যুগেই বর্তমান, যথা সমাজের এক অংশ কর্তৃক অপর অংশকে শোষণ। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে অতীত যুগের সামাজিক চেতনায় যত ভিন্নতা ও বিচিত্রতাই প্রকাশ পাক না কেন, তা কয়েকটি নির্দিষ্ট সাধারণ রূপ বা সাধারণ ধারণার মধ্যেই আবদ্ধ থেকেছে। শ্রেণীবিরোধের সম্পূর্ণ অবলুপ্তির আগে তা পুরোপুরি অদৃশ্য হতে পারে না। কমিউনিস্ট বিপ্লব হল চিরাচরিত মালিকানার সম্পর্কের সঙ্গে একেবারে আমূল বিচ্ছেদ। এই বিপ্লবের বিকাশে যে চিরাচরিত ধারণার সঙ্গেও একেবারে আমূল একটা বিচ্ছেদ নিহিত, তাতে আশ্চর্য কি? কিন্তু কমিউনিজমের বিরুদ্ধে বুর্জোয়া আপত্তির প্রসঙ্গ যাক। আগে আমরা দেখেছি যে শ্রমিক শ্রেণীর বিপ্লবের প্রথম ধাপ হল প্রলেতারিয়েতকে শাসক শ্রেণীর পদে উন্নীত করা, গণতন্ত্রের সংগ্রামে জয়ী হওয়া, বুর্জোয়াদের হাত থেকে ক্রমে ক্রমে সমস্ত পুঁজি কেড়ে নেওয়ার জন্য। রাষ্ট্র অর্থাৎ শাসক শ্রেণীরূপে সংগঠিত প্রলেতারিয়েতের হাতে উৎপাদনের সমস্ত উপকরণ কেন্দ্রীভূত করার জন্য এবং উৎপাদন শক্তির মোট সমষ্টিটাকে যথাসম্ভব দ্রুতগতিতে বাড়িয়ে তোলার জন্য প্রলেতারিয়েত তার রাজনৈতিক আধিপত্য ব্যবহার করবে। শুরুতে অবশ্যই মালিকানার অধিকার এবং বুর্জোয়া উৎপাদন পরিস্থিতির উপর স্বৈরাচারী আক্রমণ ছাড়া এ কাজ সম্পন্ন হতে পারে না। সুতরাং তা করতে হবে এমন সব ব্যবস্থা মারফত যা অর্থনীতির দিক থেকে অপর্যাপ্ত ও অযৌক্তিক মনে হবে, কিন্তু তাদের যাত্রাপথে এরা নিজ সীমা ছাড়িয়ে যাবে এবং পুরনো সমাজ ব্যবস্থার উপর আরও আক্রমণ প্রয়োজনীয় করে তুলবে। উৎপাদন পদ্ধতির সম্পূর্ণ বিপ্লবীকরণের উপায় হিসেবে সেটা অপরিহার্য। ভিন্ন ভিন্ন দেশে অবশ্যই এই ব্যবস্থাগুলি হবে বিভিন্ন। তা সত্ত্বেও সবচেয়ে অগ্রসর দেশগুলিতে নিম্নলিখিত ব্যবস্থাগুলি মোটের উপর সাধারণভাবে প্রযোজ্য। 1. জমির মালিকানার অবসান, জমির সমস্ত খাজনা সার্বজনিক উদ্দেশ্যে প্রয়োগ। 2. উচ্চমাত্রার ক্রমবর্ধমান বা ক্রমবিভক্তি হারে আয়কর। 3. সব রকমের অধিকার বিলোপ। 4. সমস্ত দেশত্যাগী ও বিদ্রোহীদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ। 5. রাষ্ট্রীয় পুঁজি ও নিরঙ্কুশ একচেটিয়া সহ একটি জাতীয় ব্যাংক মারফত সমস্ত ক্রেডিট রাষ্ট্রের হাতে কেন্দ্রীকরণ। 6. যোগাযোগ ও পরিবহনের সমস্ত উপায় রাষ্ট্রের হাতে কেন্দ্রীকরণ। 7.
রাষ্ট্রীয় মালিকানাধীন কলকারখানা ও উৎপাদন উপকরণের প্রসার, পতিত জমির আবাদ এবং এক সাধারণ পরিকল্পনা অনুযায়ী সমগ্র জমির উন্নতি সাধন। 8. সকলের পক্ষে সমান শ্রম বাধ্যতা, শিল্প বাহিনী গঠন বিশেষত কৃষিকার্যের জন্য। 9. কৃষিকার্যের সঙ্গে পণ্য নির্মাণ শিল্পের সংযুক্তি, সারা দেশে জনসংখ্যার আরও বেশি সমভাবে বন্টন মারফত ক্রমে ক্রমে শহর ও গ্রামের প্রভেদ লোপ। 10. সরকারি বিদ্যালয়ে সকল শিশুর বিনা খরচে শিক্ষা, ফ্যাক্টরিতে বর্তমান ধরনের শিশুশ্রমের অবসারণ, শিল্প উৎপাদনের সঙ্গে শিক্ষার সংযুক্তি ইত্যাদি। বিকাশের গতিপথে যখন শ্রেণী পার্থক্য অদৃশ্য হয়ে যাবে, সমস্ত উৎপাদন যখন গোটা জাতির এক বিপুল সমিতির হাতে কেন্দ্রীভূত হবে, তখন সরকারি শক্তির রাজনৈতিক চরিত্র আর থাকবে না। যথার্থভাবে অভিহিত রাজনৈতিক ক্ষমতা হল এক শ্রেণীর উপর অত্যাচার চালাবার জন্য অপর শ্রেণীর সংগঠিত শক্তিমাত্র। বুর্জুয়া শ্রেণীর সঙ্গে লড়াইয়ের অবস্থার চাপে যদি প্রলেতারিয়েত শ্রেণীকে শ্রেণী হিসেবে সংগঠিত করতে বাধ্য হয়, বিপ্লবের মাধ্যমে তারা যদি নিজেদের শাসক শ্রেণীতে পরিণত করে এবং শাসক শ্রেণী হয়ে উৎপাদনের পুরনো অবস্থাকে তারা যদি ঝেঁটিয়ে বিদায় করে, তাহলে সেই পুরনো অবস্থার সঙ্গে সঙ্গে শ্রেণী বিরোধ তথা সব রকম শ্রেণীর অস্তিত্বটাই দূর করে বসবে এবং তাতে করে শ্রেণী হিসেবে তাদের স্বীয় আধিপত্যেরও অবসান ঘটবে। শ্রেণী ও শ্রেণীবিরোধ সংবলিত পুরনো বুর্জোয়া সমাজে স্থান নেবে এক সমিতি, যার মধ্যে প্রত্যেকটি লোকেরই স্বাধীন বিকাশ হবে সকলের স্বাধীন বিকাশের শর্ত। সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট সাহিত্য। 1. প্রতিক্রিয়াশীল সমাজতন্ত্র। ক. সামন্ত সমাজতন্ত্র। স্বীয় ঐতিহাসিক অবস্থানের কারণে ফ্রান্স ও ইংল্যান্ডের অভিজাতদের কাছে আধুনিক বুর্জোয়া সমাজের বিরুদ্ধে পুস্তিকা লেখা একটা কাজ হয়ে দাঁড়ায়। 1830 সালের জুলাই মাসের ফরাসি বিপ্লবে এবং ইংল্যান্ডের সংস্কার আন্দোলনের ঘৃণ্য ভুইফোরদের হাতে এদের আবার পরাভব হলো। এরপর এদের পক্ষে একটা গুরুতর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চালানোর কথাই ওঠে না। সম্ভব রইল একমাত্র মসিযুদ্ধ। কিন্তু সাহিত্যের ক্ষেত্রেও রেস্টোরেশন যুগের পুরনো ধ্বনিগুলো তখন অচল হয়ে পড়েছে। লোকের সহানুভূতি উদ্রেগের জন্য অভিযাত্রা বাধ্য হলো নিজেদের স্বার্থ ভুলে কেবল শোষিত শ্রমিক শ্রেণীর স্বার্থেই বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে তাদের অভিযোগ খাড়া করতে। এইভাবে অভিযাত্রা প্রতিশোধ নিতে লাগল, তাদের নতুন প্রভুদের নামে টিটকারি দিয়ে, তাদের কানে কানে আসন্ন প্রলয়ের ভয়াবহ ভবিষ্যৎবাণী শুনিয়ে। এইভাবে উদয় হলো সামন্ত সমাজতন্ত্রের, তার অর্ধেক বিলোপ আর অর্ধেক টিটকারি, অর্ধেক অতীতের প্রতিধ্বনি এবং অর্ধেক ভবিষ্যতের হুমকি। মাঝে মাঝে এদের তিক্ত ব্যঙ্গাত্মক ও সুতীক্ষ্ণ সমালোচনা বুর্জোয়াদের মর্মে গিয়ে বিত্ত, অথচ আধুনিক ইতিহাসের অগ্রগতি উপলব্ধি করতে একান্ত অক্ষমতায় মোটা ফলটা হতো হাস্যকর। জনগণকে নিজের দিকে টেনে আনার জন্য অভিজাতবর্গ নিশানের মতো সামনে তুলে ধরত প্রলেতারীয় ভিক্ষার থলিটাকে। জনগণ কিন্তু যতবারই দলে ফিরেছে ততবারই এদের পিছন দিকটায় সামান্ত দরবারি চাপরাশ দেখে অশ্রদ্ধার অট্টহাসি হেসে এদের ছেড়ে চলে গেছে। এই প্রহসনটা দেখায় ফরাসি লেজিটিমিস্টদের একাংশ এবং নবীন ইংল্যান্ড গোষ্ঠী। বুর্জোয়া শাসন থেকে তাদের শোষণ পদ্ধতি অন্য ধরনের ছিল। এটা দেখাতে গিয়ে সামন্তপন্থীরা মনে রাখে না যে সম্পূর্ণ পৃথক পরিস্থিতি ও অবস্থায় তাদের শোষণ চলত, যা আজকের দিনে অচল হয়ে পড়েছে। তাদের আমলে আজকালকার প্রলেতারিয়েতের অস্তিত্বই ছিল না। দেখাতে গিয়ে তারা ভুলে যায় যে তাদের নিজস্ব সমাজেরই অনিবার্য সন্তান হলো আধুনিক বুর্জোয়া শ্রেণী। তাছাড়া নিজেদের সমালোচনার প্রতিক্রিয়াশীল রূপটা এরা এত কম ঢাকে যে বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে এদের প্রধান অভিযোগ দাঁড়ায় বুর্জোয়া রাজত্বে এমন এক শ্রেণী গড়ে উঠেছে
সমাজের পুরনো ব্যবস্থাকে আগাগোড়া নির্মূল করাই যা নির্বন্ধ। বুর্জোয়া শ্রেণী প্রলেতারিয়েট সৃষ্টি করেছে, তার জন্য নয়, তত নয়, বিপ্লবী প্রলেতারিয়েট সৃষ্টি করেছে। এটাই হলো এদের অভিযোগ। সুতরাং রাজনীতির কার্যক্ষেত্রে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে দমনের সকল ব্যবস্থায় এরা যোগ দেয়, আর সাধারণ জীবনযাত্রায় বড় বড় বুলি সত্ত্বেও শিল্পের গাছ থেকে পড়া সোনার ফল কুড়িয়ে নিতে এদের আপত্তি নেই। পশম, বিটচিনি অথবা আলো ঘটিত সুরার ব্যবসার জন্য সত্য, প্রেম, মর্যাদা বেচতে এদের দ্বিধা হয় না। 1660 থেকে 1689 সালের ইংরেজি রেস্টোরেশন নয়, 1814 থেকে 1830 সালের ফরাসি রেস্টোরেশন কথাটা বিশেষ করে জার্মানি সম্বন্ধে খাটে। সেখানে অভিজাত ভূস্বামী ও জমিদাররা বড় বড় মহালে নিজেরাই গোমস্থা রেখে চাষ করায়, তাছাড়া নিজেরাই ব্যাপকভাবে বিটচিনি ও আলো ঘটিত সুরা তৈরি করে। এদের চেয়ে অবস্থাপন্ন ইংরেজ অভিজাতরা এখনও ঠিক এতটা নামেনি, কিন্তু তারাও কমতি খাজনার ক্ষতিপূরণের জন্য বেশিরভাগ সন্দেহজনক জয়েন্ট স্টেক কোম্পানি পত্তন করার কাজে নিজেদের নাম ধার দিতে জানে। 1888 সালের ইংরেজি সংস্করণে এঙ্গেলসের টিকা, জমিদারদের সঙ্গে পুরোহিত যেমন সর্বদাই হাত মিলিয়েছে, তেমনি সামন্ত সমাজতন্ত্রের সঙ্গে জুটেছে পাদ্রীদের সমাজতন্ত্র। খ্রিস্টানি কৃচ্ছ সাধনে সমাজতান্ত্রিক রং দেওয়ার চেয়ে সহজ কিছু নেই। খ্রিস্টান ধর্ম ব্যক্তিগত মালিকানা, বিবাহ ও রাষ্ট্রকে ধিক্কার দেয়নি কি? তার বদলে দয়া ও দারিদ্র্য, ব্রহ্মচর্য ও ইন্দ্রিয় দমন, মঠ ব্যবস্থা ও গির্জার প্রচার করেনি কি তারা? যে পুণ্যদয়কে পুরোহিতরা অভিজাতদের হৃদয় জ্বালাকে পবিত্র করে থাকে, তারই নাম খ্রিস্টান সমাজতন্ত্র। খ. পেটি বুর্জোয়া সমাজতন্ত্র। বুর্জোয়াদের হাতে একমাত্র সামন্ত অভিজাত শ্রেণীরই সর্বনাশ হয়নি। তারাই একমাত্র শ্রেণী নয়। আধুনিক বুর্জোয়া সমাজের আবহাওয়ায় যাদের বেঁচে থাকার মতো অবস্থায় শুকিয়ে গিয়ে মরতে বসেছে। আধুনিক বুর্জোয়াদের অগ্রদূত ছিল মধ্যযুগের নাগরিক দল এবং ছোট ছোট ক্ষেত খামারের মালিক চাষিরা। শিল্প ও বাণিজ্যে যে সব দেশের বিকাশ অতি সামান্য, সেখানে উঠতি বুর্জোয়াদের পাশাপাশি এখনও এই দুই শ্রেণী দিনগত পাপ ক্ষয় করে চলেছে। আধুনিক সভ্যতা যে সব দেশে সম্পূর্ণ বিকশিত, যেখানে আবার পেটি বুর্জোয়ার নতুন এক শ্রেণীর উদ্ভব হয়েছে। প্রলেতারিয়েট ও বুর্জোয়ার মাঝখানে এরা দোদুল্যমান। বুর্জোয়া সমাজের আনুষাঙ্গিক একটা অংশ হিসেবে বারবার নতুন করে গড়ে উঠেছে এরা। এই শ্রেণীর অন্তর্গত বিভিন্ন লোক কিন্তু প্রতিযোগিতার চাপে ক্রমাগতই প্রলেতারিয়েটের মধ্যে নিক্ষিপ্ত হতে থাকে। বর্তমান শিল্পের পরিণতির সঙ্গে সঙ্গে এরা এমনকি এও দেখে যে সময় এগিয়ে আসছে যখন আধুনিক সমাজের স্বাধীন স্তর হিসেবে এদের অস্তিত্ব একেবারে লোপ পাবে। শিল্প, কৃষি ও বাণিজ্যে এদের স্থান দখল করবে তদারককারী কর্মচারী, গোমস্তা অথবা দোকান কর্মচারী। ফ্রান্সের মতো যেসব দেশে চাষিরা মোট জনসংখ্যার অর্ধেকের অনেক বেশি, সেখানে যে লেখকরা বুর্জোয়ার বিরুদ্ধে মজুরদের দলে যোগ দিয়েছে, তারা যে বুর্জোয়া রাজত্বের সমালোচনায় কৃষক ও পেটি বুর্জোয়া মানদণ্ডের আশ্রয় নেবে এবং এই মধ্যবর্তী শ্রেণীদের দৃষ্টিভঙ্গি থেকেই শ্রমিক শ্রেণীর পক্ষে অস্ত্র ধারণ করবে, তা স্বাভাবিক। পেটি বুর্জোয়া সমাজতন্ত্রের উদয় হবে এইভাবে। আধুনিক উৎপাদনের অবস্থার মধ্যে সব বিরোধগুলিকে সমাজতন্ত্রের এই ধারাটি অতি তীক্ষ্ণভাবে উদ্ঘাটন করে দেখিয়েছে। সেটি অর্থনীতিবিদদের ভণ্ড কৈফিয়তের স্বরূপ ফাঁস করেছে। অবিসংবাদিত রূপে প্রমাণ করেছে যন্ত্র শ্রমিকের মারাত্মক ফলাফল। অল্প কয়েকজনের হাতে পুঁজি ও জমির কেন্দ্রীভবন। অতি উৎপাদন ও সংকট দেখিয়ে দিয়েছে পেটি বুর্জোয়া ও চাষির অনিবার্য সর্বনাশ, প্রলেতারিয়েটের দুর্দশা ও উৎপাদনের অরাজকতা।
ধনী ব্রিটেনের তীব্র অসমতা, বিভিন্ন জাতির মধ্যে পরস্পরের ধ্বংসাত্মক শিল্পগত লড়াই, সাবেকি নৈতিক বন্ধন, পুরনো পারিবারিক সম্বন্ধ এবং পুরনো জাতিসত্তাগুলির ভাঙন। ইতিবাচক লক্ষ্যের ক্ষেত্রে কিন্তু সমাজতন্ত্রের এই রূপটি হয় উৎপাদন ও বিনিময়ের পুরানো উপায় ও সেই সঙ্গে সাবেকি মালিকানা সম্পর্ক ও পুরনো সমাজ ফিরিয়ে আনতে, নয় উৎপাদন ও বিনিময়ের বর্তমান উপায়কে মালিকানা সম্পর্কে সেই পুরনো কাঠামোর মধ্যেই আড়ষ্ট করে আটকে রাখতে সচেষ্ট, যা এইসব নতুন উপায়ের চাপে ফেটে চৌচির হয়ে গেছে, যা হওয়া অনিবার্য। উভয় ক্ষেত্রেই তা প্রতিক্রিয়াশীল ও ইউটোপীয়। এর শেষ কথা হলো, শিল্প উৎপাদনের জন্য সংঘবদ্ধ গিল্ড প্রতিষ্ঠান, কৃষিকার্যে গোষ্ঠীপতি প্রধান সম্পর্ক, শেষ পর্যন্ত যখন ইতিহাসের কঠোর সত্য নিজেদের ধোঁকা দেয়ার সমস্ত নেশা কেটে যায়, তখন সমাজতন্ত্রের এই রূপটার অবসান হয় একটা শোচনীয় নাকি কান্নায়। গ. জার্মান অথবা খাঁটি সমাজতন্ত্র। ফ্রান্সের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট সাহিত্যের জন্ম হয়েছিল ক্ষমতাধর বুর্জোয়া শ্রেণীর চাপে এবং এই ক্ষমতার বিরুদ্ধে সংগ্রামের অভিব্যক্তি রূপে। জার্মানিতে যে সাহিত্যের আমদানি হলো, যখন সামন্ত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সেখানকার বুর্জোয়ারা সবেমাত্র লড়াই শুরু করেছে, জার্মান দার্শনিকেরা, হবু দার্শনিকেরা, শৌখিন ভাবুকেরা সাগ্রহে এই সাহিত্য নিয়ে কাড়াকাড়ি শুরু করল। তারা শুধু এইটুকু ভুলে গেল যে জার্মান থেকে এ ধরনের লেখা জার্মানিতে আসার সঙ্গে সঙ্গে ফরাসি সামাজিক পরিস্থিতিও কিন্তু চলে আসেনি। জার্মানির সামাজিক অবস্থার সংস্পর্শে এসে এই ফরাসি সাহিত্যের সমস্ত প্রত্যক্ষ ব্যবহারিক তাৎপর্য হারিয়ে গেল। তার চেহারা হলো নিছক সাহিত্যিক। তাই 18 শতকের জার্মান দার্শনিকদের কাছে প্রথম ফরাসি বিপ্লবের দাবিগুলি মনে হলো সাধারণভাবে ব্যবহারিক প্রজ্ঞার দাবি মাত্র, এবং বিপ্লবী ফরাসি বুর্জোয়া শ্রেণীর অভিপ্রায় ঘোষণার তাৎপর্য দাঁড়ালো বিশুদ্ধ ইচ্ছাশক্তি, অনিবার্য ইচ্ছাশক্তি, সাধারণভাবে যথার্থ মানবিক ইচ্ছাশক্তির আইন। জার্মান লেখকদের একমাত্র কাজ হয়ে দাঁড়ালো নতুন ফরাসি ধারাগুলিকে নিজেদের সনাতন দার্শনিক চেতনার সঙ্গে খাপ খাওয়ানো, অথবা যেন নিজেদের দার্শনিক দৃষ্টিভঙ্গি ত্যাগ না করে ফরাসি ধারাগুলিকে আত্মসাৎ করা। যেভাবে বিদেশি ভাষাকে আয়ত্ত করা হয় সেইভাবে, অর্থাৎ অনুবাদের সাহায্যে এই আত্মসাতের কাজ চলেছিল। প্রাচীন অখ্রিস্টান জগতের চিরায়ত সাহিত্যের পুঁথিগুলির উপরেই সন্ন্যাসীরা কিভাবে ক্যাথলিক সাধুদের নির্বোধ জীবনী লিখে রাখত সে কথা সুবিদিত। অপবিত্র ফরাসি সাহিত্যের ব্যাপারে জার্মান লেখকরা এ পদ্ধতিটিকে উল্টে দেয়। মূলত ফরাসি তলে তারা লিখল তাদের দার্শনিক ছাইপাশ। উদাহরণস্বরূপ, মুদ্রার অর্থনৈতিক ক্রিয়ার ফরাসি সমালোচনার তলে তারা লিখল মানবতার বিচ্ছেদ। বুর্জোয়া রাষ্ট্রের ফরাসি সমালোচনার নিচে লিখে রাখল নির্বিশেষে এই প্রত্যয়ের সিংহাসন চুক্তি ইত্যাদি। ফরাসি ঐতিহাসিক সমালোচনার পিছনে এইসব দার্শনিক বুলি জুড়ে দিয়ে তার নাম তারা দেয় কর্মের দর্শন, খাঁটি সমাজতন্ত্র, সমাজতন্ত্রের জার্মান বিজ্ঞান, সমাজতন্ত্রের দার্শনিক ভিত্তি ইত্যাদি। ফরাসি সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট রচনাগুলিকে এইভাবে পুরোপুরি নির্জীব করে তোলা হয়। জার্মানদের হাতে যখন এ সাহিত্য এক শ্রেণীর বিরুদ্ধে অপর শ্রেণীর সংগ্রামের অভিব্যক্তি হয়ে আর রইল না, তখন তাদের ধারণা হলো যে ফরাসি এক দেশদর্শিতা অতিক্রম করা গেছে, সত্যকার প্রয়োজন নয়, প্রকাশ করা গেছে সত্যের প্রয়োজনকে, প্রতিনিধিত্ব করা গেছে প্রলেতারিয়েতের স্বার্থের নয়। মানব প্রকৃতির নির্বিশেষ যে মানুষের শ্রেণী নেই, বাস্তবতা নেই, যার অস্তিত্ব কেবল দার্শনিক জল্পনার কুয়াশাবৃত রাজ্য, তার স্বার্থের। এই জার্মান সমাজতন্ত্র যে তার স্কুল পড়ুয়াসুলভ অনুশীলনকে
অমন গুরুগম্ভীর ভাক্কিরি চালে গ্রহণ করে সামান্য পরশটা নিয়েই হাতুড়ে চিকিৎসকের কায়দায় গালাগালি শুরু করেছিল, তার পুঁথিগত পণ্ডিতির সারল্যটাও কিন্তু ইতিমধ্যে ক্রমে ক্রমে ঘুচে গেছে। সামন্ত অভিজাততন্ত্র ও নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপক্ষে জার্মান, বিশেষ করে প্রাশিয়ার বুর্জোয়া শ্রেণীর লড়াইটা অর্থাৎ উদারনৈতিক আন্দোলন তখন গুরুতর হয়ে ওঠে। এর দ্বারা রাজনৈতিক আন্দোলনের সামনে সমাজতন্ত্রের দাবিগুলি তুলে ধরার বহু বাঞ্ছিত সুযোগ খাঁটি সমাজতন্ত্রের কাছে এসে হাজির হয় উদারনীতির প্রতিনিধিত্বমূলক সরকার, বুর্জোয়া প্রতিযোগিতা, সংবাদপত্রের বুর্জোয়া স্বাধীনতা, বুর্জোয়া বিধান, বুর্জোয়া মুক্তি ও সাম্যের বিরুদ্ধে চিরাচরিত অভিশাপ হানবার সুযোগ। জনগণের কাছে এই কথা প্রচারের সুযোগ হয় যে এই বুর্জোয়া আন্দোলন থেকে তাদের লাভের কিছু নেই, সব কিছু হারাবারই সম্ভাবনা। ঠিক সময়টাতেই জার্মান সমাজতন্ত্রও ভুলে গেল যে ফরাসি সমালোচনার সে মূঢ় প্রতিধ্বনি মাত্র, সেখানে আধুনিক বুর্জোয়া সমাজের অস্তিত্ব আগেই প্রতিষ্ঠিত, আর তার সঙ্গে ছিল অস্তিত্বের আনুষাঙ্গিক অর্থনৈতিক অবস্থা ও তদোপযোগী রাজনৈতিক সংবিধান। অথচ জার্মানিতে আসন্ন সংগ্রামের লক্ষ্য ছিল ঠিক এগুলোই। পুরোহিত, প্রফেসর, জুঙ্কার, আমলা ইত্যাদি অনুচরসহ জার্মান স্বৈর সরকারগুলির কাছে আক্রমণোদ্যত বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে চমৎকার কাকতাড়ুয়ার মতো তা কাজে লাগল। ঠিক একই সময় যখন এই সরকারগুলি জার্মান শ্রমিক শ্রেণীর বিদ্রোহগুলিকে চাবুক ও গুলির তিক্ত ওষুধ গেলাচ্ছিল, তার মধুর সমাপ্তি হলো এতে। এই খাঁটি সমাজতন্ত্র এই দিকে এইভাবে সরকারগুলির কাজে লেগেছিল জার্মান বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে লড়বার হাতিয়ার হিসেবে, আর সেই সঙ্গেই তা ছিল প্রতিক্রিয়াশীল স্বার্থ জার্মানির কূপমণ্ডুকদের স্বার্থের প্রতিনিধি। জার্মানিতে প্রচলিত অবস্থার প্রকৃত সামাজিক ভিত্তি হল পেটি বুর্জোয়া শ্রেণী। 16 শতকের এই ভগ্নাবশেষ তখন থেকে নানা মূর্তিতে বারবার আবির্ভূত হয়েছে। এই শ্রেণীকে বাঁচিয়ে রাখার অর্থ হল জার্মানির বর্তমান অবস্থাটাকেই জিইয়ে রাখা। বুর্জোয়া শ্রেণীর শিল্পগত ও রাজনৈতিক আধিপত্য এই শ্রেণীর নির্যাতন ধ্বংসের আশঙ্কা। একদিকে পুঁজি কেন্দ্রীভূত হওয়ার ফলে, অপরদিকে বিপ্লবী প্রলেতারিয়েতের অভ্যুদয়। মনে হলো যেন এই দুই পাখিকে এক ঢিলেই মারতে পারবে খাঁটি সমাজতন্ত্র। মহামারীর মতো ছড়িয়ে পড়ল তা। জল্পনা কল্পনার মাকড়সার জালের পোশাক, তার উপর বাক্যালঙ্কারের নকশিফুল, অসুস্থ ভাবালুতার রসে সিক্ত এই যে স্বর্গীয় আচ্ছাদনে জার্মান সমাজতন্ত্রীরা তাদের অস্থি চর্মসার শোচনীয় চিরন্তন সত্য দুটোকে সাজিয়ে দিল, তাতে এই ধরনের লোকসমাজে তাদের মালের অসম্ভব কাটতি বাড়ে। জার্মান সমাজতন্ত্র নিজের দিক থেকে ক্রমেই বেশি করে উপলব্ধি করতে থাকলো যে কূপমণ্ডুক পেটি বুর্জোয়ার বাগাম্বরী প্রতিনিধিত্বটাই তার কাজ। তা ঘোষণা করল যে জার্মান জাতি হলো আদর্শ জাতি, কূপমণ্ডুক জার্মান মধ্যবিত্তই হলো আদর্শ মানুষ। এই আদর্শ মানুষের প্রতিটি শয়তানি নীচতার এরা এক রূঢ় মহত্তর সমাজতান্ত্রিক ব্যাখ্যা দিল, যা তার আসল প্রকৃতির ঠিক বিপরীত। এমনকি কমিউনিজমের পাশবিক ধ্বংসাত্মক ঝোঁকের প্রত্যক্ষ বিরুদ্ধতা ও সব ধরনের শ্রেণী সংগ্রাম সম্বন্ধে পরম নিরপেক্ষ অবজ্ঞা ঘোষণায় তাদের দ্বিধা হলো না। আজকের দিনে 1847 যত তথাকথিত সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট রচনা জার্মানিতে প্রচলিত, যৎসামান্য কয়েকটিকে বাদ দিলে তার সমস্তটাই এই কুলসিত ও নিস্তেজকর সাহিত্যের পর্যায়ে পড়ে। 2. রক্ষণশীল অথবা বুর্জোয়া সমাজতন্ত্র। বুর্জোয়া সমাজের অস্তিত্বটা ক্রমাগত বজায় রাখার উদ্দেশ্যেই বুর্জোয়া শ্রেণীর একাংশ সামাজিক অভাব অন্যায়ের প্রতিকার চায়। এই অংশের মধ্যে পড়ে অর্থনীতিবিদেরা, লোকহিতব্রতীরা, মানবতাবাদীরা, শ্রমিক শ্রেণীর অবস্থার উন্নয়নকারীরা, দুস্থ ত্রাণ সংগঠকেরা, পশুক্লেশ নিবারণকারী সভার সদস্যরা, মাদকতা নিবারণের গোড়া প্রচারকেরা,
সম্ভবপর সব রকম ধরনের খুচরো সংস্কারকরা। সমাজতন্ত্রের এই রূপটি পরিপূর্ণ মতধারা হিসেবেও সংরচিত হয়ে উঠেছে। এই রূপটার নিদর্শন হিসেবে আমরা প্রুথোর দারিদ্র্যের দর্শনের উল্লেখ করতে পারি। 1848 সালে বিপ্লবী ঝড় এই সমগ্র নোংরা ঝোঁকটাকে ছেটিয়ে বিদায় করে। সমাজতন্ত্র নিয়ে আরও কিছু জল্পনার বাসনাটুকু খুঁচিয়ে দিয়েছে এর প্রবক্তাদের। এই ঝোঁকের প্রধান প্রতিভূ ও আদর্শ প্রতিচ্ছবি হলেন কার্ল গ্রুন মশাই। 1890 সালের জার্মান সংস্করণে এঙ্গেলসের টিকা। সমাজতন্ত্রী বুর্জোয়ারা আধুনিক সামাজিক অবস্থার সুবিধাটা পুরোপুরি চায় না তৎপ্রসূত অবশ্যম্ভাবী সংগ্রাম ও বিপদটুকু। তারা সমাজের বর্তমান অবস্থা বজায় রাখতে চায়, কিন্তু তার বৈপ্লবিক ও ধ্বংসকারী উৎপাদনসমূহ বাদ দিয়ে। তারা চায় প্রলেতারিয়েতবিহীন বুর্জোয়া শ্রেণী, যে দুনিয়ায় তার সর্বেসর্বা। স্বভাবত সেই দুনিয়ায় তাদের কাছে সর্বশ্রেষ্ঠ। তাই বুর্জোয়া সমাজতন্ত্র এই সুবিধাজনক ধারণাকে নানা রকমের অল্পবিস্তর পরিপূর্ণ মততন্ত্রে বিকশিত করে। এইরূপ মততন্ত্রকে কাজে পরিণত করে প্রলেতারিয়েত সোজাসুজি সামাজিক নব জেরুজালেমে যাক। এই বলে এরা আসলে এটাই চায় যে প্রলেতারিয়েত বর্তমান সমাজের চৌহদ্দির ভিতরেই থাকুক, কিন্তু বুর্জোয়া শ্রেণীর সম্বন্ধে তার সমস্ত বিদ্বেষ ভাব বিসর্জন দিক। এই সমাজতন্ত্রের আরেকটা অধিকতর ব্যবহারিক অথচ কম সুসংগবদ্ধ রূপ আছে। তাতে প্রতিটি বিপ্লবী আন্দোলনকে শ্রমিক শ্রেণীর চোখে হেয় প্রতিপন্ন করা হয় এই বলে যে নিছক রাজনৈতিক কোনো সংস্কারে নয়, অস্তিত্বের বৈষয়িক অবস্থার, অর্থনৈতিক সম্পর্কের পরিবর্তনেই তাদের সুবিধা হতে পারে। অস্তিত্বের বৈষয়িক অবস্থার পরিবর্তন বলতে অবশ্য এই ধরনের সমাজতন্ত্র কোনো ক্রমেই বুর্জোয়া উৎপাদন সম্পর্কের উচ্ছেদ বোঝে না, যে উচ্ছেদ কেবল বিপ্লব দিয়েই সম্পন্ন হওয়া সম্ভব। বোঝে বুর্জোয়া উৎপাদন সম্পর্ক চালিয়ে যাওয়ার ভিত্তিতে শুধু প্রশাসনিক সংস্কার, অর্থাৎ এহেন সংস্কার যা পুঁজি ও মজুরি শ্রমের সম্পর্কটাকে কোনো দিক থেকে আঘাত করে না, শুধু বড়জোর বুর্জোয়া সরকারের প্রশাসনের খরচ কমায় ও তাকে সরল করে আনে। বুর্জোয়া সমাজতন্ত্রের সর্বোত্তম প্রকাশ শুধু তখন যখন তা একটা বাক্যালঙ্কার মাত্র। অবাধ বাণিজ্য শ্রমিক শ্রেণীরই উপকারের জন্য, সংরক্ষণ শুল্ক শ্রমিক শ্রেণীরই উপকারের জন্য, কারাগারের সংস্কার শ্রমিক শ্রেণীরই উপকারের জন্য। বুর্জোয়া সমাজতন্ত্রের এই হলো শেষ ও একমাত্র গুরুত্বপূর্ণ কথা। সংক্ষেপে তা এই: বুর্জোয়ারা বুর্জোয়াই, তবে শ্রমিক শ্রেণীর উপকারের জন্য। সমালোচনামূলক ইউটোপীয় সমাজতন্ত্র ও কমিউনিজম। আধুনিক যুগের প্রতিটি বড় বড় বিপ্লবে যে সাহিত্য প্রলেতারিয়েতের দাবিকে ভাষা দিয়েছে, যেমন বাফোভ ও অন্যান্যদের রচনা, আমরা এখানে তার উল্লেখ করছি না। সামন্ত সমাজের যখন উচ্ছেদ হচ্ছে, তখনকার সার্বজনীন উত্তেজনার কালে নিজেদের লক্ষ্যসিদ্ধির জন্য প্রলেতারিয়েতের প্রথম সরাসরি প্রচেষ্টাগুলি অনিবার্যভাবেই ব্যর্থ হয়, কারণ প্রলেতারিয়েত তখন অপরিণত অবস্থায়, তার মুক্তির অনুকূল অর্থনৈতিক অবস্থাও তখন অনুপস্থিত। তেমন অবস্থা গড়ে উঠতে তখনও বাকি। আসন্ন বুর্জোয়া যুগেই কেবল তা গড়ে ওঠা সম্ভব ছিল। প্রলেতারিয়েতের এই প্রথম অভিযানসমূহের সঙ্গে ছিল যে বৈপ্লবিক সাহিত্য অনিবার্যভাবে তার একটা প্রতিক্রিয়াশীল চরিত্র ছিল, যে সাহিত্য প্রচার করত সর্বব্যাপী কৃচ্ছ সাধন, স্থূল ধরনের সামাজিক সমতা, প্রকৃতপক্ষে যাকে সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট মততন্ত্র বলা চলে, অর্থাৎ শাসিম, ফুরিয়ে, ওয়েন ইত্যাদি মতবাদ। তা জন্ম নিল প্রলেতারিয়েত এবং বুর্জোয়া শ্রেণী সংগ্রামের সেই অপরিণত যুগে, যার বর্ণনা আগে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় বুর্জোয়া ও প্রলেতারিয়েত দ্রষ্টব্য। এই মততন্ত্রগুলির প্রতিষ্ঠাতারা প্রকৃতপক্ষে শ্রেণী বিরোধ এবং প্রচলিত সমাজ ব্যবস্থার বিধ্বংসী উপাদানগুলির ক্রিয়ার দেখিয়েছিলেন,
কিন্তু প্রলেতারিয়েত তখনও তার শৈশবে। এদের চোখে বোধ হলো যে শ্রেণীর নিজস্ব ঐতিহাসিক উদ্যম এবং স্বতন্ত্র রাজনৈতিক আন্দোলন নেই। শ্রেণীবিরোধ বাড়ে যন্ত্রশিল্প বিকাশের সঙ্গে সমানতালে। সেই দিনের অর্থনৈতিক অবস্থা তাই তখনও এদের সামনে প্রলেতারিয়েতের মুক্তির বৈষয়িক শর্তগুলি তুলে ধরেনি। সুতরাং এরা খুঁজতে লাগলেন যে শর্ত সৃষ্টি করার মতো নতুন সমাজবিজ্ঞান, নতুন সামাজিক নিয়ম। তাদের ব্যক্তিগত উদ্ভাবন ক্রিয়াকে আনতে হলো ঐতিহাসিক ক্রিয়ার সামনে। মুক্তির ইতিহাস সৃষ্ট শর্তের বদলে কল্পিত শর্ত। প্রলেতারিয়েতের ক্রমাধন্বিক স্বতঃস্ফূর্ত শ্রেণী সংগঠনের বদলে উদ্ভাবককে নিজেদের মন গড়া আজব এক সমাজ সংগঠন। তাদের কাছে মনে হলো ভবিষ্যৎ ইতিহাস তাদেরই সামাজিক পরিকল্পনার প্রচার ও বাস্তব রূপায়ণে প্রতিভাত। পরিকল্পনা প্রস্তুত করার সময় সর্বাধিক নিগৃহীত শ্রেণী হিসেবে প্রধানত শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার চেতনা তাদের ছিল। সর্বাপেক্ষা নিগৃহীত শ্রেণী হিসেবেই প্রলেতারিয়েতের অস্তিত্ব ছিল তাদের কাছে। শ্রেণী সংগ্রামের অপরিণত অবস্থা, তাদের স্বকীয় পরিবেশের দরুন এই ধরনের সমাজতন্ত্রীরা মনে করেন যে তারা সকল শ্রেণীবিরোধের বহু ঊর্ধ্বে। তারা চান সমাজের প্রত্যেক সদস্যের, এমনকি সবচেয়ে সুবিধাভোগীর অবস্থাও উন্নত করতে। সেই জন্য তারা সাধারণত আবেদন জানান শ্রেণী নির্বিশেষে গোটা সমাজের কাছে, অধিকন্তু একটু বেশি পছন্দ দেখিয়ে শাসক শ্রেণীর কাছে। কেননা এদের মততন্ত্রটা একবার বুঝতে পারলে লোকে কেমন করে না দেখে পারে যে এইটাই সমাজের সম্ভাব্য শ্রেষ্ঠ অবস্থার জন্য সম্ভাব্য শ্রেষ্ঠ পরিকল্পনা। সেই জন্য সকল রাজনৈতিক, বিশেষত বৈপ্লবিক কর্মতৎপরতাকে এরা বর্জন করেন। এরা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের উদ্দেশ্য সাধন করতে চান, যার ব্যর্থতাই অনিবার্য। এমন সব ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এবং দৃষ্টান্তের জোরে নতুন সামাজিক শাস্ত্রের পথ প্রস্তুত করতে চেষ্টা করেন। ভবিষ্যৎ সমাজে এ ধরনের মন গড়া আজব ছবি আঁকা হয় এমন সময় যখন প্রলেতারিয়েত অতি অপরিণত অবস্থার মধ্যে। নিজেদের অবস্থান সম্পর্কে তাদের ধারণাও উদ্ভট। সমাজের ব্যাপক পুনর্গঠন সম্বন্ধে এই শ্রেণীর প্রাথমিক স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষার সঙ্গে এ ধরনের ছবির মিল দেখা যায়। কিন্তু সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট এইসব লেখার মধ্যে সমালোচনামূলক একটা দিকও আছে। বর্তমান সমাজের প্রত্যেকটি নীতিকে এরা আক্রমণ করে, তাই শ্রমিক শ্রেণীর জ্ঞান লাভের পক্ষে অনেক অমূল্য তথ্যে তা পরিপূর্ণ। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে পার্থক্য দূর করা, পরিবার প্রথার ব্যক্তিবিশেষের লাভের জন্য শিল্প পরিচালনা ও মজুরি প্রথার উচ্ছেদ সাধন, সামাজিক সমন্বয় ঘোষণা, রাষ্ট্রের কাজকে কেবলমাত্র উৎপাদনের তদারকিতে রূপান্তরিত করা ইত্যাদি যেই সব ব্যবহারিক ব্যবস্থার প্রস্তাব এইসব লেখার মধ্যে আছে, তাদের সবটাই শ্রেণী বিরোধের অন্তর্ধানের দিকেই কেবল আঙ্গুলি নির্দেশ করে। সে বিরোধ সেই সময়ে সবেমাত্র মাথা তুলছিল এবং এইসব লেখার মধ্যে ধরা পড়েছিল তাদের আদি অস্পষ্ট ও অনির্দিষ্ট রূপটুকু। এই প্রস্তাবগুলির প্রকৃতি তাই নিতান্তই ইউটোপীয়। সমালোচনামূলক ইউটোপীয় সমাজতন্ত্র ও কমিউনিজমের যা তাৎপর্য, তার সঙ্গে ঐতিহাসিক বিকাশের সম্বন্ধটা বিপরীতভাবে আনুপাতিক। আধুনিক শ্রেণী সংগ্রাম যতই বিকশিত হয়ে সুনির্দিষ্ট রূপ দিতে থাকে, ঠিক ততই সংগ্রাম থেকে এই উদ্ভট দূরে সরে থাকা শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে এইসব উদ্ভট আক্রমণের সমস্ত ব্যবহারিক মূল্য ও তাত্ত্বিক যুক্তি হারিয়ে যায়। সেই জন্যই এই সমস্ত মততন্ত্রের প্রবর্তকেরা অনেক দিক দিয়ে বিপ্লবী হলেও তাদের শিষ্যরা প্রতি ক্ষেত্রে কেবল প্রতিক্রিয়াশীল গোষ্ঠীতেই পরিণত হয়েছে। প্রলেতারিয়েতের প্রগতিশীল ঐতিহাসিক বিকাশের বিপরীতে তারা নিজ নিজ গুরুর আদি মতগুলিকে আঁকড়ে ধরে থাকে। তাই তারা চেষ্টা করে এবং সুসঙ্গতভাবেই চেষ্টা করে শ্রেণী সংগ্রামকে নিস্তেজ করতে এবং শ্রেণীবিরোধের আপোষরফা ঘটাতে। তারা এখনও তাদের সামাজিক ইউটোপিয়ার পরীক্ষামূলক রূপায়ণের স্বপ্ন দেখে। বিচ্ছিন্ন ফালান্সটের প্রতিষ্ঠা, হোম কলোনি স্থাপন, ছোট আইকেরিয়া,
প্রবর্তনের স্বপ্ন দেখে, নব জেরুজালেমের ক্ষুদ্রাদপি ক্ষুদ্র সংস্করণ হিসেবে। এই আকাশকুসুম বাস্তব করার জন্য আবেদন জানায় বুর্জোয়া সহানুভূতি ও টাকার থলির কাছে। ফালান্সটের হল সালফুরিয়ের পরিকল্পনায় সমাজতন্ত্রী উপনিবেশ। কাবে তার ইউটোপিয়া এবং পরবর্তী আমেরিকাস্থিত কমিউনিস্ট উপনিবেশকে আইকেরিয়া নাম দেন। 1888 সালের ইংরেজি সংস্করণে অ্যাঙ্গেলসের টিকা। ওয়েন তার আদর্শ কমিউনিস্ট গোষ্ঠীগুলোকে হোম কলোনি বলতেন। ফুরিয়ের কল্পিত সর্বভোগ্য প্রাসাদের নাম ফালান্সটের, যে ইউটোপীয় কল্পরাজ্যের কমিউনিস্ট প্রতিষ্ঠান কাবে বর্ণনা করেছিলেন তারই নাম আইকেরিয়া। আগে যে প্রতিক্রিয়াপন্থী রক্ষণশীল সমাজতন্ত্রীদের বর্ণনা করা হয়েছে, এরা ধীরে ধীরে নেমে যায় সেই স্তরে। তফাৎ শুধু তাদের আরও প্রণালীবদ্ধ পণ্ডিতিপনায় এবং তাদের সমাজবিদ্যার অলৌকিক মহত্বের অন্ধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসে। শ্রমিক শ্রেণীর সমস্ত রাজনৈতিক কর্মতৎপরতার এরা তাই তীব্র বিরোধী। এদের মতে এইরূপ কর্মতৎপরতা কেবল নতুন শাস্ত্রে অন্ধবিশ্বাসের ফল। ইংল্যান্ডে ওয়েনপন্থীরা এবং ফ্রান্সে ফুরিয়েপন্থীরা যথাক্রমে চার্চিস্ট ও সংস্কারবাদীদের বিরোধী। বিদ্যমান বিভিন্ন বিরোধী পার্টির সম্পর্কে কমিউনিস্টদের অবস্থান। শ্রমিক শ্রেণীর সব পার্টি এখন রয়েছে, যেমন ইংল্যান্ডে চার্চিস্টরা ও আমেরিকায় কৃষি সংস্কারবাদীরা। তাদের সঙ্গে কমিউনিস্টদের সম্বন্ধ দ্বিতীয় অধ্যায়ে পরিষ্কার করা হয়েছে। আশু লক্ষ্যসিদ্ধির জন্য শ্রমিক শ্রেণীর সাময়িক স্বার্থ রক্ষার জন্য কমিউনিস্টরা লড়াই করে থাকে, কিন্তু বর্তমানের আন্দোলনের মধ্যেও তারা সেই আন্দোলনের ভবিষ্যতের প্রতিনিধি এবং তার রক্ষক। ফ্রান্সের রক্ষণশীল আর র্যাডিক্যাল বুর্জোয়াদের বিরুদ্ধে তারা সোশ্যাল ডেমোক্রেটদের সঙ্গে হাত মেলায়, কিন্তু ফরাসি মহাবিপ্লব থেকে ঐতিহ্য হিসেবে যেসব বাধাবলী ও ভ্রান্তি চলে আসছে তার সমালোচনার অধিকারটুকু বর্জন করে না। সুইজারল্যান্ডে তারা সমর্থন করে রেডিকালদের, কিন্তু এই ব্যাপারটায় খেয়াল রাখতে ভোলে না যে এই পার্টি পরস্পর বিরোধী উৎপাদনে গঠিত। এদের খানিকটা ফরাসি অর্থে গণতান্ত্রিক সমাজতন্ত্রী, আবার খানিকটা হলো র্যাডিক্যাল বুর্জোয়া। পোল্যান্ডে তারা সেই পার্টিকে সমর্থন করে যারা জাতীয় মুক্তির প্রাথমিক শর্ত হিসেবে কৃষি বিপ্লবের উপর জোর দেয়, সেই পার্টি যারা 1846 সালের ক্র্যাকফ বিদ্রোহে ইন্ধন জুগিয়েছিল। জার্মানিতে তারা লড়ে বুর্জোয়াদের সঙ্গে একত্রে। যখনই বুর্জোয়ারা নিরঙ্কুশ রাজতন্ত্র, সামন্ত জমিদারতন্ত্র আর প্রতিক্রিয়াশীল পেটি বুর্জোয়াদের বিরুদ্ধে বিপ্লবী ধরনের অভিযান চালায়। কিন্তু বুর্জোয়া ও প্রলেতারিয়েতের মধ্যে যে বৈরিতা ভাবাপন্ন বিরোধ, বর্তমান তার যথাসম্ভব স্পষ্ট স্বীকৃতিটা শ্রমিক শ্রেণীর মধ্যে সঞ্চার করার কাজ থেকে তারা মুহূর্তের জন্যও বিরত হয় না। এই জন্য যাতে বুর্জোয়া শ্রেণী নিজ আধিপত্যের সঙ্গে সঙ্গে যে সামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আসতে বাধ্য, জার্মান শ্রমিকরা তৎক্ষণাৎ তাকেই বুর্জোয়াদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যাতে জার্মানিতে প্রতিক্রিয়াশীল শ্রেণীগুলোর পতনের পর বুর্জোয়াদের বিরুদ্ধে অবিলম্বে লড়াইটা শুরু হতে পারে। কমিউনিস্টরা প্রধানত জার্মানিকে নজরে আনছে, কারণ সে দেশে একটি বুর্জোয়া বিপ্লব আসন্ন, ইউরোপীয় সভ্যতার অধিকতর অগ্রসর পরিস্থিতির মধ্যে, এবং 1700 শতকের ইংল্যান্ড ও 1800 শতকের ফ্রান্সের তুলনায় অনেক বিকশিত এক প্রলেতারিয়েত নিয়ে তা সম্পন্ন হতে বাধ্য। এবং এই কারণে যে জার্মানির বুর্জোয়া বিপ্লব হবে অব্যবহিত পরবর্তী প্রলেতারীয় বিপ্লবের ভূমিকা মাত্র। সংক্ষেপে বলা যায় যে কমিউনিস্টরা সর্বত্রই বর্তমান সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিটি বিপ্লবী আন্দোলন সমর্থন করে। এইসব আন্দোলনের প্রত্যেকটিরই প্রধান প্রশ্ন হিসেবে তারা সামনে তুলে ধরে মালিকানার প্রশ্ন। তার বিকাশের মাত্র তখন যাই থাক না কেন। শেষ কথা হলো, সকল দেশে গণতন্ত্রী পার্টিগুলির মধ্যে ঐক্য ও বোঝাপড়ার জন্য তারা সর্বত্র কাজ করে। আপন মতামত ও লক্ষ্য গোপন রাখতে কমিউনিস্টরা ঘৃণাবোধ করে।
খোলাখুলি তারা ঘোষণা করে যে তাদের অভীষ্ট অর্জিত হতে পারে কেবল সমস্ত বিদ্যমান সামাজিক অবস্থার সরল উচ্ছেদ ঘটিয়েই। কমিউনিস্ট বিপ্লবের আতঙ্কে শাসক শ্রেণীরা কাঁপুক, শৃঙ্খল ছাড়া প্রলেতারিয়েতের হারাবার কিছু নেই, জয় করবার জন্য আছে সারা জগৎ। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও।